হ্যালো মিস্টার আজাদ, কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। তবে বিশ্বাস করেন, আর বেশিক্ষণ ভালো থাকবেন না, কারণ আপনাকে অশান্তিতে রাখার জন্য আমি চলে এসেছি। লেটস গেট মিট। কথাটি বিড়বিড় করে বলেই নীরব প্রচন্ড জোরে হেসে উঠল। তার আলিশান অন্ধকার ঘরের প্রতিটি দেওয়াল যেন সেই অট্টহাসিতে কেঁপে উঠল। জানালার ভারী পর্দা ভেদ করে বাইরের ভোরের আলো ঢোকার ক্ষমতা নেই। ডুপ্লেক্সের এই গোপন চেম্বারে শুধু জ্বলছে কতগুলো মনিটর আর নীলছে আরো। মিস্টার আজাদের আতঙ্কিত মুখটা স্ক্রিনে স্থির হয়ে আছে। নীরব টেবিলের ওপর রাখা তার দামি সিগারেটটা অ্যাশট্রেতে পিষে নিভিয়ে দিল। তার চেহারায় এক অদ্ভুত শীতলতা, যা মুহূর্তের মধ্যে আগ্নেয়গিরির মতো জোরে জ্বলন্ত হতে পারে, আবার বরফের মতো ঠান্ডা। সে জানে আজ শহর কাঁপানো এক খেলা শুরু হতে যাচ্ছে, কিন্তু এই খেলার প্রথম চালটা হবে অত্যন্ত ধীর আর শান্ত। নীরব তার দুরন্ত ব্র্যান্ডেড পোশাক খুঁড়ে এক কোনায় ছুঁড়ে মারো। আলমারি থেকে বের করো একটা ইস্ত্রি করা ছাড়াই পুরনো শার্ট আর ঢিলে ঢালা জিন্স। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের তীক্ষ্ণ চাহনিটা চশমায় মোটা ফ্রেমের আড়ালে লুকিয়ে ফেলল। তার চুলের স্টাইল বদলে গিয়ে এখন কপালে ঝুলে থাকা অবিন্যস্ত একগুচ্ছ চুল, যা তাকে একদমই সাধারণ আর লাজুক এক গ্রাম্য যুবকের রূপ দিল। ঘরের গোপন দরজা দিয়ে বেরিয়ে এসে যখন নিচে নামল, তখন তার হাতে নীল রঙের একটা পানির বোতল আর কাঁধে একটা জীর্ণ ব্যাগ। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সেই নামকরা ভার্সিটির গেটের সামনে যখন সে এসে দাঁড়ালো, তখন চারদিকে নাবি গাড়ির ভিড়। ছাত্রছাত্রীরা সবাই আধুনিক পোশাকে সজ্জিত হয়ে আড্ডা দিচ্ছে। কেউ ভাবতেও পারছে না এই ভিড়ের মধ্যে মিশে আছে শহরের আন্ডারওয়ার্ল্ডের সেই রহস্যময় সম্রাট। ওই দেখ, আমাদের ভার্সিটির মেইন ইন দ্য ভিলেজ আইটেমটা চলে এসেছে। কিরে নীরব, আজকে শহর জয় করে এসেছিস নাকি লাইব্রেরির বই গিলতে? আবির তার দলবল নিয়ে নীরবের পথ আটকে দাঁড়ালো। আবির এই ভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের ছেলে আর ক্যাম্পাসের ত্রাস। অথচ সে জানেই না যার সামনে দাঁড়িয়ে সে এই তুচ্ছতাচ্ছিল্য করছে, সে চাইলেই এক লহমায় তাদের পুরো সাম্রাজ্য ধুলোয় মিশিয়ে দিতে পারে। নীরব কোনো প্রতিবাদ করল না, সে বরং মাথাটা আরও নিচু করল, যেন সে প্রচণ্ড ভয় পেয়েছে। তার এই বিনয় আর ভীরুতা সবার কাছে তাকে হাস্যকর করে তোলে। আবির, বাদ দে তো ওসব। ওর চেহারার দিকে তাকিয়েছিস? কেমন ক্ষেত মার্কা চশমা, আর ওই শার্টটা দেখলে মনে হয় গত 10 বছর ধোয়া হয়নি। এই ছেলেটা আমাদের ভার্সিটির মান সম্মান ডুবিয়ে দিচ্ছে। নীরব, তুই কি কথা বলতে পারিস না, নাকি ভয়ে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না? তোমরা ওর পেছনে কেন লেগেছ? দেখো ছেলেটা কেমন কুকড়ে যাচ্ছে। তবে নীরব, সত্যি বলতে কি, তোমার ড্রেসিং সেন্স একদমই জঘন্য। কালকে অন্তত ভালো কিছু পরে এসো, নয়তো বা আমাদের সামনে এসো না, আমাদের ইমেজ নষ্ট হয়। সাইমার কথা শুনে সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। নীরব একবার চশমার নিচ দিয়ে তাদের দিকে তাকালো। তার চোখের গভীরে যে প্রলয়ঙ্কারী ঝড় বইছিল তাকেও দেখতে পেল না। সে চুপচাপ মাটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। তার হাত পকেটের ভেতর মুঠো করা ছিল ঠিকই, কিন্তু তা রাগে নয়, বরং তার ভেতরে থাকা এক অদৃশ্য ক্ষমতার দাপট সামলাতে। সে শান্ত পায়ে হেঁটে ওদের পাশ কাটিয়ে লাইব্রেরির দিকে রওনা দিল। পেছনে তখনও শোনা যাচ্ছিল আবির আর তার বন্ধুদের বিদ্রুপের শব্দ। লাইব্রেরির একদম শেষ মাথায় অন্ধকার কোণায়, যেখানে সাধারণ কেউ যায় না, সেখানে গিয়ে বসল নীরব। সামনে একটা মোটা এনসাইক্লোপিডিয়া খোলা থাকলেও তার নজর তার ভাঙা ফোনের দিকে। অথচ ফোনের ভেতর সফটওয়্যার এমনভাবে কাস্টমাইজ করা যে এক ক্লিকে বদলে যাচ্ছে সব। পরিস্থিতি কেমন জানাও? তার কানে থাকা অতি ক্ষুদ্র এক ডিভাইস ওপাশ থেকে এক গভীর কণ্ঠস্বর ভেসে এলো। মিস্টার আজাদের সব কাজ একদম পরিকল্পনা মতো এগোচ্ছে বলে জানানো হলো। নীরব বইয়ের পাতায় আঙুল বোলাতে বোলাতে বইয়ের জানালার দিকে তাকালো। আকাশে কালো মেঘ জমেছে। সে জানে এই মেঘ শুধু প্রকৃতির নয়, এই মেঘ মিস্টার আজাদের জীবনের আকাশেও ঘনিয়ে আসছে। ক্লাস শুরুর ঘন্টা বাজল। নীরব দীর্ঘশ্বাস ফেলে সাধারণ এক ছাত্রের মতো ব্যাগটা গুছিয়ে নিল। তাকে এখন ইকোনমিক্স ক্লাসে গিয়ে একদম সামনের বেঞ্চে বসে মন দিয়ে লেকচার শোনার ভান করতে হবে। তার এই ছদ্মবেশ এতটাই নিখুঁত যে কোনো গোয়েন্দার পক্ষেও তাকে ধরা সম্ভব নয়।
সে যখন ক্লাসরুমের দরজায় পৌঁছালো তখন প্রফেসর তাকে দেখে বিরক্তিতে কপাল কুঁচকালেন। নীরব, তুমি কি সবসময় দেরি করে আসবে? যাও, পেছনে গিয়ে বসো। তোমার মতো ছাত্রদের জন্য সময় জ্ঞান থাকা খুব জরুরি, নয়তোবা জীবনে কিচ্ছু করতে পারবে না। নীরব মাথা নিচু করে ক্লাসের একদম শেষ বেঞ্চে গিয়ে বসল। পেছনের সারি থেকে তাকে নিয়ে আরো কিছু ফিসফাস আর টিটকারি চলল। নীরব তার খাতা খুলল, কিন্তু সেখানে কোনো লেকচার নয়, বরং কিছু সাংকেতিক চিহ্নের ম্যাপ আঁকতে শুরু করল। বাইরের বৃষ্টি নামছে আর সেই বৃষ্টির ঝাপটার সঙ্গে মিশে যাচ্ছে এক আগত ঝড়ের পদধ্বনি, যা এই ভার্সিটি কিংবা মিস্টার আজাদ কেউই কল্পনা করতে পারছে না। নীরব জানে সময় আসছে আর খুব শীঘ্রই এই অপকার জবাব সে এমনভাবে দেবে যা শহরবাসী আজীবন মনে রাখবে। ভার্সিটির করিডোর দিয়ে যখন নীরব হেঁটে যাচ্ছিল তখন চারপাশের দেয়ালগুলো যেন তার উপর চেপে বসতে চাইছিল। বৃষ্টির পর ভেজা মাটির সোদা গন্ধ আর দামি পারফিউমের উগ্র ঘ্রাণ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। অনন্যা তার বন্ধুদের নিয়ে ক্যাফেটেরিয়ার সামনে দাঁড়িয়ে আড্ডা দিয়েছিল। অনন্যা ইউনিভার্সিটির টপ গ্ল্যামারাস গার্ল এবং প্রভাবশালী এক রাজনীতিবিদের মেয়ে। তার চোখের এক পলকে অনেক কিছু হয়ে যায়, কিন্তু আজ তার শিকার হলো নীরব। নীরবের হাতে থাকা লাইব্রেরির পুরনো কিছু বই আর তার সাধারণ চলন বলন অনন্যার আভিজাত্যে যেন আঘাত করল। অ্যাজ এ মিস্টার ভিলেজ বয়, একটু দাঁড়াবেন কি? আপনার পায়ের জুতো জোড়ো কি শত শতাব্দীর সংগ্রহ নাকি? রাস্তা দিয়ে হাঁটার সময় এমন শব্দ করছেন যেন কোনো ভাঙাচোরা ট্র্যাক চলছে। আমাদের কানে লাগছে তো। অনন্যার কথা শুনে তার পাশে থাকা তানিয়া আর রিকি হো হো করে হেসে উঠল। রিকি এগিয়ে গিয়ে নীরবের কাঁধে রাখা পুরনো ব্যাগটা টেনে ধরল। নীরব বাধা দিল না, বরং সে ব্যাগটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টাও করল না। তার দৃষ্টি মাটির দিকে স্থির। রিকি ব্যাগের চেইন টেনে ভেতরে থাকা কয়েকটা ছেঁড়া খাতা আর একটা ভাঙা কলম বের করে মেঝেতে ফেলে দিল। করিডোরে তখন অনেক ছাত্রছাত্রী জমা হয়েছে তামাশা দেখার জন্য, কিন্তু নীরবের মুখে কোনো বিকার নেই। তার ভেতরে সেই ভয়ঙ্কর মাফিয়া সত্তা এই মুহূর্তে চিৎকার করে উঠতে চাইছিল, কিন্তু সে নিজেকে লোহার শিকলে বেঁধে রেখেছে। ছি অনন্য, দেখো ওর খাতাগুলোর অবস্থা। এগুলো তো মনে হয় ডাস্টবিন থেকে কুড়িয়ে আনা। নীরব, তোমার কি সাবান কেনার টাকা নেই? তোমার শার্টের কলারটা দেখো কতটা ফ্যাকাশে হয়ে গেছে। আমাদের ভার্সিটির স্ট্যান্ডার্ড তুমি একাই নিচে নামিয়ে দিচ্ছ। তোমার মতো ছেলেদের কেন যেখানে ভর্তি করানো হয় বুঝি না। আসলে তানিয়া, ওদের লজ্জা বলে কিচ্ছু নেই। নীরব শোনো, আমার গাড়ির চাকাটা একটু কাদা লেগে নোংরা হয়ে আছে। তুমি তো এমনি তো খেতে কাজ করার টাইপ ছেলে, তো তুমি যদি একটু পরিষ্কার করে দাও, আমি তোমাকে 500 টাকা দিব। তোমার 1 মাসের হাত খরচ হয়ে যাবে নিশ্চয়। কি বলো, রাজি তো? হুম হুম। অনন্যার এই প্রস্তাব শুনে চারদিকে হাসির রোল পড়ে গেল। নীরব ধীরে ধীরে নিচু হয়ে কলমটা কুড়িয়ে নিল। তার চশমার কাঁচের আড়ালে চোখ দুটো এক মুহূর্তের জন্য লাল হয়ে উঠেছিল, যা কেউ খেয়াল করেনি। সে অনন্যার দিকে একবার তাকালো। সেই চাহনিতে কোনো রাগ ছিল না, ছিল এক গভীর শূন্যতা, যা আসলে আগাম ঝড়ের সংকেত। সে জানত অনন্যার বাবার যে রাজনৈতিক ফান্ড থেকে আজ তারা এত দাপট দেখাচ্ছে, সেই ফান্ডের অর্ধেকের বেশি টাকা আসলে নীরবের আন্ডারওয়ার্ল্ড নেটওয়ার্ক থেকে ঘুরে তাদের কাছে পৌঁছায়। সে চাইলে এই মুহূর্তেই অনন্যাকে রাস্তার ভিখারি বানিয়ে দিতে পারে, কিন্তু সে তার সময়ের জন্য অপেক্ষা করছে। মাফ করবেন অনন্যা আপু, আমি আসলে কাজটা পারি না, আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। নীরব অত্যন্ত শান্ত গলায় কথাটি বলে মাথা নিচু করে তাদের পাশ কাটিয়ে চলে যেতে চাইল, কিন্তু অনন্যা তাকে এত সহজে ছাড়ার পাত্রী নয়। সে নীরবের চলার পথে নিজের পা বাড়িয়ে দিল। নীরব সামলাতে না পেরে সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ে গেল। তার হাতের বইগুলো চারিদিকে ছড়িয়ে পড়ল। পুরো করিডোর জুড়ে হাসির তুবড়ি ছুটল। কেউ একজন দূর থেকে তার গায়ে পানির বোতল থেকে পানি ছিটিয়ে দিল। নীরব মাটিতে বসে রইল কয়েক সেকেন্ড। তার পকেটে থাকা ফোনটা ভাইব্রেট করছে। সে জানে ওপাশ থেকে তার সেকেন্ড ইন কমান্ড খবর দিচ্ছে যে মিস্টার আজাদের ডেরায় হামলা সফল হয়েছে। অথচ এই মুহূর্তে সে এই একদল তুচ্ছ মানুষের পায়ের নিচে পড়ে অপমানিত হচ্ছে। কি হলো হিরো, উঠতে পারছো না? মাটির সাথে তোমার খুব পুরনো সম্পর্ক, তাই না? অনন্যা, দেখো ছেলেটা কেমন কুকুরে বসে আছে, যেন মার খাওয়া একটা কুকুর। হে নীরব,
পরের বার যখন আমার সামনে দিয়ে যাবে তখন হামাগুড়ি দিয়ে যাবি, বুঝলি? তাহলে হয়তো তোকে দেখে আমাদের মায়া লাগবে। নীরব আস্তে আস্তে উঠে দাঁড়ালো। তার জামায় কাদা লেগে গেছে, চশমাটা একপাশে ঝুরে আছে। সে হাত দিয়ে গায়ের ধুলো ঝাড়লো। তার চেহারায় অপমানিত হওয়ার কোনো চিহ্ন নেই, বরং এক অদ্ভুত নিস্তব্ধতা চেয়ে আছে। সে জানে আজ রাতে এই রিকির বাবার ব্যবসায়িক নথিপত্র তার টেবিলে পৌঁছাবে এবং কালকের সূর্য ওঠার আগে তারা দেউলিয়া হয়ে যাবে। কিন্তু এখন সে কেবলই এক খ্যাত ছেলে। সে কারোর দিকে না তাকিয়ে ভেজা পোশাকেই ক্লাসরুমের দিকে হাঁটতে শুরু করল। পেছনের দলটা তখনও তাকিয়ে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছে। ক্লাসরুমের একদম শেষ কোনায় গিয়ে বসলো নীরব। তার পাশে কেউ বসতে চায় না। সবাই মনে করে তার শরীর থেকে হয়তো গ্রামের গন্ধ আসে। নীরব তার ফোনটা বের করে ডেস্কের নিচে লুকিয়ে অন করলো। স্ক্রিনে একটা লাল ডট জ্বলছে, যা নির্দেশ করছে মিস্টার আজাদের প্রধান অস্ত্রাগার এখন নীরবের কবজায়। নীরব তার চশমাটা খুলে টেবিলের উপর রাখলো। চশমা ছাড়া তার চোখ দুটো এখন আর সাধারণ কোনো ছাত্রের নয়, বরং এক নিষ্ঠুর শিকারী বাঘের মতো দেখাচ্ছে। সে জানালার বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে মনে মনে এক অঘোষিত যুদ্ধের ছক কষতে লাগলো, যেখানে অনন্যা, রিকি কিংবা মিস্টার আজাদ কেউ ছাড় পাবে না। তার এই মৌনতা আসলে এক প্রলয়ঙ্কারী গর্জন, যা শোনার জন্য এই শহর এখনো প্রস্তুত নয়। খেলা তো মাত্র শুরু হলো মিস্টার আজাদ, এখন কেবল প্রথম চালটা দিলাম। আর অনন্যা, তোমার জন্য তোলা থাকলো আমার স্পেশাল গিফট। খুব শীঘ্রই বুঝতে পারবে যাকে তোমরা মাটির সাথে মিশিয়ে দিচ্ছিলে সে আসলে এই মাটির নিচের পাতালপুরের রাজা। নীরব আবার তার চশমাটা পরে নিল। তার সেই ভয়ানক চাহনি মুহূর্তেই নিভে গিয়ে আবার সেই লাজুক মুখটা ফিরে এলো। প্রফেসর ক্লাসে ঢুকে লেকচার শুরু করেন। নীরব খাতা ঘুরে আবার সেই সাংকেতিক মানচিত্র আঁকায় মন দিল। বাইরে বজ্রসহ বৃষ্টি শুরু হয়েছে, যেন নীরবের মনের ভেতরে আগ্নেয়গিরির প্রতিচ্ছবি এই প্রকৃতি। পুরো ক্লাস যখন প্রফেসরের কথায় মগ্ন, তখন নীরব ডায়েরির পাতায় মিস্টার আজাদের নামের পাশে একটা বড় লাল ক্রস চিহ্ন এঁকে দিল। ভার্সিটির অডিটোরিয়ামে আজ পা রাখার জায়গা নেই। প্রতি বছরের মতো আজকেও সব থেকে মেধাবী ছাত্রকে বিশেষ সম্মাননায় স্কলারশিপ দেওয়ার অনুষ্ঠান। অনন্যা তার দামি গাউন পরে সামনের সারিতে বসে আছে। তার মুখে এক অহংকারী হাসি, কারণ সে জানে তার বাবা মিস্টার আজাদ চৌধুরী কলেজের ট্রাস্টি বোর্ডের প্রধান। ক্ষমতার জোরে এই সম্মাননা আজ তার হাতেই উঠবে, এটাই সে নিশ্চিত করে রেখেছে। কিন্তু মঞ্চে যখন প্রিন্সিপাল সাহেব মাইক্রোফোন হাতে নিলেন, তখন পুরো হলের পরিবেশ থমথমে হয়ে গেল। নীরবের ছেঁড়া জুতো আর সাধারণ শার্টের দিকে তাকিয়ে অনন্যা তার বন্ধুদের সাথে ফিসফাস করে হাসাহাসি করছিল। এই বছর আমাদের ভার্সিটির ইতিহাসের সবথেকে কঠিন সারপ্রাইজ টেস্ট, আর থিসিস পেপারে যে ছাত্রটি 100% নম্বর পেয়ে সবাইকে চমকে দিয়েছে, তার নাম ঘোষণা করতে পেরে আমি গর্বিত। সে আর কেউ নয়, আমাদের সবার পরিচিত অত্যন্ত মেধাবী ছাত্র নীরব। পুরো অডিটোরিয়ামে এক মুহূর্তের জন্য পিনপতন নীরবতা নেমে এলো। অনন্যার মুখের হাসিটা যেন বরফের মতো জমে গেল। সে তার আসন থেকে প্রায় চিৎকার করে দাঁড়িয়ে পড়ল। তার দু চোখে অবিশ্বাস্য ঘৃণা আর অপমান। চারপাশে ছাত্রছাত্রীরা যারা এতক্ষণ নীরবকে নিয়ে মশকরা করছিল, তারা এখন একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। নীরব অত্যন্ত ধীর পায়ে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে। তার হাঁটার ভঙ্গিতে সেই একই জড়তার লাজুক ভাব। সে যেন সবার সামনে এক অসহায় বেচারা, যে ভুল করে এই সাফল্যের চূড়ায় উঠে এসেছে। স্টপ দিস ননসেন্স, এটা অসম্ভব। ওই খ্যাত ছেলেটা যে ঠিকমতো কথা বলতে পারে না, সে কিভাবে এই ভার্সিটির সব থেকে বুদ্ধিমান ছাত্র হতে পারে? প্রিন্সিপাল স্যার, আপনি কি জানেন আপনি কার সাথে পাঙ্গা নিচ্ছেন? আমি হলাম মিস্টার আজাদ চৌধুরীর একমাত্র মেয়ে, আর আমার বাবা এই কলেজের ট্রাস্টেড। আপনি কি ভুলে গেছেন এই কলেজের ফান্ডিং কোথা থেকে আসে? এই সম্মানের একমাত্র দাবিদার আমি, এই গ্রাম্য জঞ্জাল নয়। অনন্যার চিৎকারে পুরো হল রুম কেঁপে উঠল। প্রিন্সিপাল সাহেব ঘামতে শুরু করেন, কারণ মিস্টার আজাদের ক্ষমতার কথা কারোর অজানা নয়। কিন্তু নীরব মঞ্চের এক কোনায় দাঁড়িয়ে খুব নিচু স্বরে মাথা চুলকাতে লাগলো। তার এই অসহায় ভঙ্গি দেখে যে কেউ মনে করবে যে সে এখনই কান্নাকাটি শুরু করে দেবে। সে অত্যন্ত ধীর পায়ে অনন্যার সামনে গিয়ে দাঁড়ালো। তার চশমার কাঁচের আড়ালে চোখের সেই গভীর শীতলতা কেউ দেখতে পাচ্ছে না।
অনন্যা আপু, আপনি হয়তো ঠিকই বলছেন। আমি তো সাধারণ একটা ছেলে, পড়াশোনা ছাড়া আমি আর কিছুই জানি না। আমার কাছে তো আপনার মতো বাবার ক্ষমতা নেই। আমি কেবল বইয়ের পাতায় যা লেখা আছে তাই লিখেছি। আপনি যদি চান আমি এই পুরস্কার ছেড়ে দেব। আমি আসলে চাই না আমার কারণে আপনার বাবার মতো বড় মানুষের সম্মান নষ্ট হোক। নীরবের এই বিনয় অনন্যাকে আরো বেশি ক্ষিপ্ত করে দিল। সে মঞ্চে উঠে এসে নীরবের সামনে দাঁড়িয়ে তার আঙুল উঁচিয়ে শাসাতে লাগলো। অনন্যার চেহারা এখন ক্রোধে লাল হয়ে গেছে। সে সবার সামনে প্রমাণ করতে চায় যে নীরব আসলে তার যোগ্য নয়, কিন্তু সে জানে না যে সে এই মুহূর্তে এক ক্ষুধার্ত বাঘের সাথে খেলছে, যে শিকার ধরার আগে নিজেকে খুব দুর্বল হিসেবে উপস্থাপন করে। তুই জানিস আমি কি? তুই জানিস আমার ক্ষমতা কতদূর? আমার বাবা মিস্টার আজাদ চৌধুরী চাইলে তোকে আর তোর ওই মেধাকে 1 মিনিটে মাটির নিচে পুঁতে ফেলতে পারে। এই ভার্সিটি আমার বাবার ইশারায় চলে। তোর মতো একটা সাধারণ চাকরের ছেলের এত বড় সাহস যে তুই আমার উপরে জায়গা নিবি? প্রিন্সিপাল স্যার এক্ষুনি এই রেজাল্ট পরিবর্তন করুন, নয়তোবা কাল থেকে আপনার এই চাকরি থাকবে না। নীরব এবার একটু কাঁপা কাঁপা গলায় হাসল। সে পকেট থেকে একটা ছোট রিমোটের মতো ডিভাইস বের করলো, যা দেখতে অনেকটা ভাঙা পেন ড্রাইভের মতো। সে অত্যন্ত নিরীহভাবে সেটা প্রজেক্টরের পোর্টে লাগিয়ে দিল। সবার নজর তখন বড় পর্দার দিকে। অনন্যা ভাবলো হয়তো নীরব তার কোনো প্রেজেন্টেশন দেখাতে যাচ্ছে, কিন্তু যা দেখা গেল তাতে পুরো হলের মানুষের রক্ত হিম হয়ে গেল। পর্দায় ভেসে উঠল মিস্টার আজাদ চৌধুরীর গোপন কিছু নথিপত্র এবং একটি অডিও ক্লিপ, যেখানে আজাদের অবৈধ ব্যবসার আলাপে স্পষ্ট শোনা যাচ্ছে। স্যার, আমি আসলে ভুল করে এই ফাইলটা এনেছি। আমি তো ভেবেছিলাম এখানে আমার থিসিসের ডেটা আছে। অনন্যা আপু, আমি সত্যি দুঃখিত। আমি তো জানতাম না আপনার বাবা মিস্টার আজাদ চৌধুরী ব্যবসার আড়ালে এসব অবৈধ কাজ করেন। আমি তো কেবল ইকোনমিক্সের থিওরি দিয়ে এই ফাইলটা অ্যানালাইসিস করেছিলাম। আমার কি খুব বড় ভুল হয়ে গেল স্যার? প্রজেক্টরের স্ক্রিনে থাকা তথ্যগুলো ছিল অত্যন্ত গোপনীয়, যা কেবল দেশের টপ মাফিয়া গডফাদারের পক্ষেই জোগাড় করা সম্ভব। অরণ্যা স্থবির হয়ে দাঁড়িয়ে রইল। তার বাবার সব দাপট আর অহংকার এখন ধুলোয় মিশে যাচ্ছে পুরো ভার্সিটির সামনে। নীরব এখনো সেই বেচারা চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে, যেন সে কিছুই জানে না। অথচ পর্দার প্রতিটি তথ্য ছিল মিস্টার আজাদের সাম্রাজ্যের পতনের দলিল। অনন্যা যখন কাঁপতে কাঁপতে নীরবের কলার ধরতে গেল, তখন নীরব খুব আলতো করে তার হাত সরিয়ে দিল। অনন্যা আপু, রাগ করবেন না। আমি তো আগেই বললাম আমি খুব সাধারণ ছাত্র। আমার বুদ্ধি কেবল পড়াশোনাতে সীমাবদ্ধ। তবে আপনার বাবার ট্রাস্টিশিপ মনে হয় আর বেশিক্ষণ টিকবে না, কারণ নিচে বোধহয় পুলিশ আর আয়কর বিভাগের লোক চলে এসেছে। আমি কি এখন আমার মেডেলটা নিয়ে যেতে পারি স্যার? আমার মা বাড়িতে বসে আছেন। নীরব অত্যন্ত শান্তভাবে মেডেল আর সার্টিফিকেটটা প্রিন্সিপালের হাত থেকে নিয়ে নিল। সে যখন মঞ্চ থেকে নেমে হেঁটে যাচ্ছিল, তখন পুরো হলের ছাত্রছাত্রীরা তার জন্য রাস্তা ছেড়ে দিল। অনন্যা মঞ্চের ওপর ধপাস করে বসে পড়ল। তার সেই তেজ আর অহংকার এখন কান্নায় রূপ নিয়েছে। নীরব হলের দরজা দিয়ে বের হওয়ার সময় একবার পেছনে তাকালো। তার চোখে সেই চেনা ইনোসেন্ট চাউনিটা 1 সেকেন্ডের জন্য বদলে গিয়ে মাফিয়া গডফাদারের সেই ক্রূর হাসিতে পরিণত হলো। সে মনে মনে বলল, অনন্যা, খেলার তো সবে শুরু। তোমার বাবার ক্ষমতার ভিত্তি তো আমি ছিলাম, আজ সে ভিত্তিটা সরিয়ে দিলাম। এখন দেখো পতন কাকে বলে। নীরব তার সেই পুরনো সাইকেলে উঠে বসল। প্যাডেল ঘুরিয়ে সে যখন ক্যাম্পাসের বাইরে বেরিয়ে এলো, তখন তার কানে ব্লুটুথ হেডসেটটা বেজে উঠল। ওপাশ থেকে খবর এলো যে আজাদ চৌধুরীর প্রধান আস্তানা এখন নীরবের ছেলেদের দখলে। নীরব কেবল মৃদু হাসল আর সাইকেল চালিয়ে ধীর লয়ে মিলিয়ে গেল শহরের ভিড়ে। কেউ জানলো না এই শহরের ভাগ্য বিধাতা এই মুহূর্তে এক ভাঙাচোরা সাইকেলে করে বাড়ি ফিরছে। কলেজের সেই ভরা অডিটোরিয়ামে সবার সামনে যে অপমান অনন্যার হয়েছে, তা তার জীবনের সব থেকে বড় আঘাত। তার দু চোখে এখন কেবল প্রতিহিংসার আগুন আর অপমানে লোনা জল। সে তার দামি স্পোর্টস কারটা ঝড়ের গতিতে চালিয়ে বাড়ির গেটে এসে থামল। বাড়ির বিশাল সিংহ দুয়ার পেরিয়ে সে যখন ড্রয়িং রুমে ঢুকলো, তখন তার কান্নার শব্দে পুরো বাড়ি থমকে গেল। অন্যার সোফায় বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। তার এই অবস্থা দেখে বাড়ির পরিচারক থেকে শুরু করে পাহারাদাররা পর্যন্ত ভয়ে সিটিয়ে গেল। কারণ এই বাড়ির মেয়ে কাঁদলে পুরো শহর কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে তার বাবা আর চাচা।
মা অনন্যা, কি হয়েছে তোমার? কেউ কি কিছু বলেছে তোমাকে? তোমার চোখে পানি দেখার সাহস কার হলো এই শহরে? অনন্যার বাবা মিস্টার আমির চৌধুরী তড়িঘড়ি করে সিঁড়ি দিয়ে নেমে এলেন। তিনি পেশায় একজন বড় ব্যবসায়ী হলেও পর্দার আড়ালে তার হাত অনেক লম্বা। মেয়ের কান্না দেখে তার কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে ড্রয়িং রুমের বিশাল সোফায় বসে থাকা মিস্টার আজাদ চৌধুরী তার হাতের দামি সিগারেটটা অ্যাস্ট্রেতে রাখলেন। আজাদ চৌধুরী কেবল এই কলেজের ট্রাস্টি নন, তিনি এই অঞ্চলের অলিখিত সম্রাট। তার ঠান্ডা মেজাজ আমির চৌধুরীর থেকেও বেশি বিপজ্জনক। তিনি ধীর পায়ে অনন্যার কাছে এগিয়ে এসে তার মাথায় হাত রাখলেন। অনন্যা, মুখ তোলো, আমাকে বলো কার আয়ু শেষ হয়ে এসেছে যে আমার চোখের মনে অনন্যাকে কাঁদিয়েছে? সে কি জানে না আজাদ চৌধুরীর ভাতিজির গায়ে হাত দেওয়া তো দূর, তার দিকে কড়া নজরে তাকানোর শাস্তি কি? আমাকে নামটা বলো। অনন্যা তার চোখের জল মুছতে মুছতে হিক্কা থুরে কথা বলতে শুরু করলো। তার কণ্ঠে এখন তীব্র ঘৃণা আর জেদ। সে আজাদের হাতটা জড়িয়ে ধরে রাগে কাঁপতে কাঁপতে সেই সাধারণ ছাত্রটির কথা মনে করতে লাগলো যে তাকে সবার সামনে অপদস্থ করেছে। চাচা, আমাদের কলেজে একটা ছেলে আছে, গ্রাম থেকে আসা একমাত্র একটা খ্যাত ছেলে, ঠিকমতো কথাই বলতে পারে না, পরনে পুরনো ছিঁড়া কাপড়। সেই নোংরা ছেলেটা আজ কলেজের রেজাল্টে আমাকে পেছনে ফেলে দিয়েছে। প্রিন্সিপাল স্যার সবার সামনে তাকে হিরো বানিয়েছে। আর সে এতই দ্রুত যে খুব ইনোসেন্ট সেজে প্রোডাক্টের এমন কিছু ফাইল দেখালো যা দেখে সবাই আমাকে আর আমার পরিবারকে নিয়ে কানাঘুষা করছে। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে। চাচা, এই সামান্য একটা ভিখারি ছেলের জন্য আজ আমাকে মাথা নিচু করে কলেজ থেকে পালিয়ে আসতে হয়েছে। অনন্যার কথা শুনে আমিন চৌধুরীর রক্ত মাথায় চড়ে গেল। তিনি রাগে নিজের হাতের গ্লাসটা ফ্লোরে আছাড় দিয়ে ভেঙে ফেললেন। তার চোখে তখন খুনের নেশা। তিনি বিশ্বাসই করতে পারছেন না যে কোনো সাধারণ ছাত্রের এত বড় সাহস হতে পারে। কি বললে অনন্যা? একটা সাধারণ গ্রামের ছেলে আমার মেয়েকে অপদস্থ করার সাহস পেয়েছে? তার এত বড় স্পর্ধা যে এসে আজাদ চৌধুরীর ভাতিজির সাথে টেক্কা দেয়? আজাদ ভাই, এটা তো আমাদের সম্মানের ব্যাপার। কলেজের ছাত্র হয়ে সে আমাদের পারিবারিক নথিপত্র নিয়ে নাড়াচাড়া করে। তাকে তো এখনই শেষ করে দেওয়া উচিত। শান্ত হও আমিন, রাগ দিয়ে কাজ হয় না, বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। অনন্যা, সেই ছেলেটার নাম কি? সে কি জানে না যে এই কলেজের ট্রাস্টি আমি? আমার দয়ায় এই কলেজ চলে, আর সেখানে বসে কেউ আমারই মেয়েকে অপমান করবে? তার দুঃসাহস তো দেখছি আকাশ ছোঁয়া। সে কি একা নাকি তার পেছনে অন্য কারো হাত আছে? ওর নাম নীরব, একদম বোকা আর অসহায় সেজে থাকে। দেখে মনে হবে একটা মাছি মারার ক্ষমতাও নেই। কিন্তু চাচা, ও আজ যা করেছে তাতে আমার মান সম্মান সব ধুলোয় মিশে গেছে। সবাই বলেছে আমি নাকি যোগ্য নই, ওই ভিখারি নীরবই নাকি সেরা। আমি ওই অপদত্তকে আর কলেজে দেখতে চাই না। আমি চাই ও যেন দুনিয়া থেকে হারিয়ে যায়। আজাদ চৌধুরী জানালার দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইলেন। তার ঠান্ডা মস্তিষ্ক এখন কাজ শুরু করেছে। নীরব নামটা তার কাছে খুব পরিচিত মনে হচ্ছে না, কিন্তু যে ছেলে আজাদের গোপন ফাইলের নাগাল পেয়েছে তাকে তিনি সাধারণ মনে করছেন না। তিনি জানতেন না যে পর্দার আড়ালে থাকা যে মাফিয়া গডফাদারের ভয়ে তিনি গত কয়েকদিন ধরে তথস্থ, সে গডফাদারই আসলেই খ্যাত নীরব। আচ্ছা, তাহলে নীরব নামের সেই ছেলেটিকে দেখা যাবে। আমিন, তুমি এখনই লোক পাঠাও, আজ রাতেই তাকে তুলে নিয়ে এসো। আমি দেখতে চাই সেই অসম সাহসী মেধাবী ছাত্রটিকে যে আমার মেয়েকে কাঁদানোর দুঃসাহস দেখিয়েছে, আমার কলেজে আমার মেয়েকে অপমান। কালকে সূর্য ওঠার আগে ওই নীরবের অস্তিত্ব এই শহর থেকে মুছে যাবে। অনন্যা, তুমি শান্ত হও, কাল থেকে ওই ছেলেটার তোমাকে ডিস্টার্ব করবে না। অনন্যা মনে মনে হাসল। সে জানে তার চাচার হাতের মুঠোয় পুরো শহর বন্দী। নীরবের মতো একটা নগণ্য ছেলের জীবন এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু তারা কেউ জানে না যে এই মুহূর্তে নীরব তার ডেরায় বসে মিস্টার আজাদের বাড়ির সিসিটিভি ফুটেজ লাইভ দেখছেন। নীরব তার হাতে থাকা ল্যাপটপের স্ক্রিনে আজাদ চৌধুরীর রাগী মুখটা দেখে মৃদু হাসল। সে জানতো এমনটাই হবে। শিকার যখন নিজেই শিকারীর জালে পা বাড়াতে চায় তখন শিকারীর কাজটা আরো সহজ হয়ে যায়। বাহ মিস্টার আজাদ,
আমার নামটা তাহলে আপনাদের ড্রয়িং রুম পর্যন্ত চলে গেছে। আপনাদের অতিথিয়তা গ্রহণ করার জন্য আমি প্রস্তুত। তবে মনে রাখবেন, যে জালে আপনারা আমাকে ধরার জন্য ভাবছেন, সেই জালে আসলে আপনারা নিজেরাই বন্দী হতে যাচ্ছেন। নীরব তার ফোনটা হাতে নিয়ে তার প্রধান সেনাপতিকে মেসেজ করল। প্রস্তুত থাকো, আজ রাতে মেহমান আসবে, তাদের আপ্যায়ন যেন কোনো কমতি না থাকে। নীরব আবার তার সেই মোটা ফ্রেমের চশমাটা চোখে দিয়ে একদম শান্ত ছাত্রের মতো বইয়ের পাতায় মন দিল। বাইরে রাত বাড়ছে আর সেই সাথে ঘনিয়ে আসছে এক প্রলয়ঙ্কারী রক্তক্ষয়ী সংঘাতের মুহূর্ত, যা আজাদ চৌধুরী বা আমিন চৌধুরী কখনো কল্পনা করতে পারছে না। সকালের রোদ আজ ক্যাম্পাসে অন্যরকম এক তপ্ত আভা ছড়িয়েছে। ভার্সিটির গেটে কালো রঙের এক সারি ল্যান্ড ক্রুজার এসে থামল। মাঝখানের গাড়ি থেকে যখন মিস্টার আজাদ চৌধুরী নামলেন, তখন চারপাশে নিরাপত্তা রক্ষীরা শটান দাঁড়িয়ে স্যালুট দিল। করিডোর দিয়ে হাঁটার সময় তার জুতো জোড়ার খটখট শব্দে পুরো ভবন যেন কাঁপছে। ছাত্রছাত্রীরা ভয়ে দুই পাশে সরে রাস্তা করে দিচ্ছে। অনন্যা তার চাচার পাশে দর্পভরে হাঁটছে। তার চোখে মুখে আজ এক নিষ্ঠুর জয়ের হাসি। আজ সে দেখাবে এই ভার্সিটির আসল মালিক কে আর নীরবের মতো তুচ্ছ ছেলেদের শেষ পরিণতি কে হয়। প্রিন্সিপাল সাহেব নিজের রুমের দরজায় দাঁড়িয়ে ঘামছেন। আজাদ চৌধুরীকে এভাবে হুট করে আসতে দেখে তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। আজাদ চৌধুরী রুমে ঢুকে প্রিন্সিপালের আরামদায়ক চেয়ারটায় দখল নিলেন। তিনি পায়ের ওপর পা তুলে বসলেন আর টেবিলের ওপর রাখা দামি ক্রিস্টাল পেপারওয়েটটা হাতে নিয়ে ভন ভন করে ঘোরাতে শুরু করেন। তার চাহনি এতটাই তীক্ষ্ণ যে প্রিন্সিপাল সাহেব সামনে দাঁড়িয়ে আমতা আমতা করছেন। প্রিন্সিপাল সাহেব, শুনলাম কাল আমার মা অনন্যা এখানে খুব অপমানিত হয়েছে, আর সেই অপমানের নায়ক নাকি আপনাদের সেই তুচ্ছ গোল্ড মেডেলিস্ট ছাত্র নীরব। আমি সেই ছেলেটিকে একবার সামনাসামনি দেখতে চাই। তাকে এখনই আমার সামনে ডেকে পাঠান। আমি দেখতে চাই তার কলিজা কত বড় যে সে আজাদ চৌধুরীর ভাতিজির সাথে টেক্কা দেয়। প্রিন্সিপাল আর কথা বাড়ানোর সাহস পেলেন না। তিনি পিয়নকে পাঠালেন নীরবকে ডেকে আনতে। পুরো রুমে এক ভারী নিস্তব্ধতা বিরাজ করছে। অনন্যা এক কোণায় দাঁড়িয়ে তার নখ খুঁড়ছে আর তার মনে মনে ভাবছে, আজ নীরবের পা ধরে ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো গতি নেই। ঠিক 10 মিনিট পর দরজায় কড়া নাড়ার শব্দ হলো। অত্যন্ত ধীর পায়ে রুমে প্রবেশ করল নীরব। তার পরনে সেই একই সাধারণ নীল শার্ট, চোখে চশমা, কিন্তু আজ তার হাঁটার ধরনে কোথাও যেন একটা অদৃশ্য আভিজাত্য মিশে আছে, যা আগে কেউ খেয়াল করেনি। মিস্টার আজাদ চৌধুরী পেপারওয়েটটা ঘোরানো থামে স্থির দৃষ্টিতে নীরবের দিকে তাকালেন। তিনি আশা করেছিলেন ছেলেটা রুমে ঢুকে ভয়ে কাঁপতে কাঁপতে তার পায়ে পড়বে অথবা থরথর করে ক্ষমা চাইবে, কিন্তু নীরব যা করলো তাতে আজাদের মতো অভিজ্ঞ অপরাধ জগতের সম্রাটে চমকে গেলেন। নীরব সোজা আজাদের সামনে গিয়ে দাঁড়ালো। তার মেরুদণ্ড একদম সোজা, চোখের দৃষ্টিতে এক বিন্দু ভয় নেই। সে আজাদের চোখের দিকে সরাসরি তাকিয়ে একটা মৃদু কিন্তু রহস্যময় হাসি দিল। তার এই স্থিরতা সাধারণ কোনো ছাত্রের হওয়ার কথা নয়। তো তুমি সে বিখ্যাত নীরব, কাল খুব বাহাদুরি দেখিয়েছ শুনলাম। আমার সামনে এভাবে বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকতে তোমার ভয় করছে না? তুমি কি জানো আমি কে? এই শহরের মানুষ আমার ছায়া দেখলেও রাস্তা পরিবর্তন করে, আর তুমি আমার চোখে চোখ রেখে তাকিয়ে আছো। তোমার এই স্পর্ধা তো আমাকে অবাক করছে। নীরব কোনো উত্তর দিল না। সে বরং টেবিলের ওপর রাখা সেই পেপারওয়েটটার দিকে তাকালো, যা আজাদ চৌধুরী হাত দিয়ে চেপে ধরে আছেন। নীরব অত্যন্ত ধীর স্থির ভাবে টেবিলের উপর 2 হাত রাখলো এবং একটু ঝুঁকে আজাদের মুখের খুব কাছে চলে এলো। তার এই অদ্ভুত অ্যাটিটিউড দেখে রুমের ভেতরে থাকা অনন্যা আর প্রিন্সিপাল শিউরে উঠলেন। মিস্টার আজাদ চৌধুরী নিজেও ভেতরে ভেতরে কিছুটা অস্বস্তি বোধ করতে শুরু করেন, কারণ এই ছেলের চোখের গভীরে তিনি এমন এক ধরনের অন্ধকার দেখতে পাচ্ছেন যা কেবল তার নিজের জগতের মানুষের মধ্যেই থাকে। মিস্টার আজাদ চৌধুরী, সম্মান জিনিসটা অর্জন করতে হয়, জোর করে আদায় করা যায় না। আপনি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হতে পারেন, কিন্তু এই রুমে আমি একজন ছাত্র আর আপনি একজন অভিভাবক মাত্র। আর ভয়ের কথা বলছেন, ভয় তো তারাই পায় যাদের হারানোর কিছু থাকে। আমার কাছে জ্ঞান ছাড়ার কিছু নেই, তাই হারানোর ভয়ও নেই। আপনার পেপার ওয়েটটা খুব সুন্দর, তবে এটা খুব সাবধানে গোটাবেন, কারণ ভারসাম্য নষ্ট হলে তো এটা হাত থেকে পড়ে আপনার নিজের টেবিলটাই ভেঙে দিতে পারে। নীরবের কথাগুলো ছিল যেন তপ্ত সীসার মতো। মিস্টার আজাদ চৌধুরী ভেতরে ভেতরে
প্রচণ্ড ইমপ্রেসড হলেন। তিনি তার জীবনে অনেক বড় বড় ডন আর খুনি দেখেছেন, কিন্তু এই 20-22 বছরের একটা সাধারণ ছেলের মধ্যে এমন অকুতোভয় মানসিকতা তিনি আগে কখনো দেখেননি। নীরবের কণ্ঠস্বর ছিল একদম নিচু, কিন্তু তাতে এক অমোঘ কমান্ড ছিল। অনন্যা রেগে গিয়ে কিছু বলতে চাইল, কিন্তু আজাদ চৌধুরী হাত তুলে তাকে থামিয়ে দিলেন। তিনি অবাক হয়ে ভাবছেন, এই ছেলেটা যদি সত্যি সাধারণ হতো তবে তার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলার সাহস পেত না। সাবাস, আমি ইমপ্রেসড। তোমার সাহস আছে ছেলে। আমার সামনে দাঁড়িয়ে আজ পর্যন্ত কেউ এভাবে চুক্তি দিয়ে কথা বলেনি। কিন্তু মনে রেখো নীরব, সাহসের সাথে যদি ক্ষমতা না থাকে তবে সেই সাহস আত্মহত্যার নামান্তর। আমি চাইলে এই মুহূর্তেই তোমার ক্যারিয়ার আর তোমার জীবন শেষ করে দিতে পারি। তবুও কেন জানি তোমার এই অ্যাটিটিউড আমার ভালো লাগছে। তবে অন্যায়ের সাথে যা করেছ তার জন্য তোমাকে মাসুল দিতেই হবে। নীরব সোজা হয়ে দাঁড়ালো। সে তার চশমাটা এবার ঠিক করে নিয়ে আজাদের দিকে তাকিয়ে আবার সেই রহস্যময় হাসি দিল। সে জানে এই মুহূর্তে আজাদের পকেটে থাকা ফোনটা বাজার অপেক্ষায় আছে, যেখানে খবর আসবে সে তার সাম্রাজ্যের একটা বড় পিলার ভেঙে পড়ছে। নীরব যেন সেই ফোনের আওয়াজ শোনার জন্যই অপেক্ষা করছে। প্রিন্সিপাল সাহেব কিং কর্তব্যবিমূঢ় হয়ে তাকিয়ে আছেন এই অসম লড়াইয়ের দিকে। মাসুল তো সবাইকে দিতে হয় মিস্টার আজাদ, কেউ আজ দেয় আবার কেউ কাল। আমি বরং আমার ক্লাসে যাই, প্রফেসর অপেক্ষা করছেন। আর হ্যাঁ, পেপার ওয়েটটা বেশি জোরে ঘোরাবেন না, আঙ্গুলে চোট লাগতে পারে। আচ্ছা স্যার। নীরব অত্যন্ত সাবলীলভাবে রুম থেকে বেরিয়ে গেল। তার প্রস্থানের দিকে তাকিয়ে রইলেন মিস্টার আজাদ চৌধুরী। তার মনে এক অদ্ভুত খটকা রাখলো, এই ছেলেটি কি সত্যিই কেবল একজন তুচ্ছ ছাত্র, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বড় পরিচয়। আজাদ চৌধুরীর দীর্ঘ বছরের অপরাধী মস্তিষ্ক তাকে সাবধান করে দিয়েছে। এই নীরব নামের ছেলেটি আসলে একটি ঘুমন্ত আগ্নেয়গিরি, যার উপর পা রাখাটা হয়তো আজাদের জীবনের সব থেকে বড় ভুল হতে যাচ্ছে। প্রিন্সিপালের রুম থেকে নীরব বেরিয়ে আসার পর মিস্টার আজাদ চৌধুরী দীর্ঘক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলেন। তার হাতের সেই ক্রিস্টাল পেপারওয়েটটা এখন স্থির। নীরবের সেই শীতল চাহনি আর অকুতোভয় কণ্ঠস্বর তার অভিজ্ঞ মগজে বারবার প্রতিধ্বনি হচ্ছে। তিনি জানেন এই শহরে তার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস যাদের পুলিশ অফিসারদেরও নেই। আর সেখানে 20 বছরের একটা ছেলে তাকে ভারসাম্য নিয়ে জ্ঞান দিয়ে গেল। অনন্যা পাশে দাঁড়িয়ে রাগে ফুঁসছে, কিন্তু আজাদ চৌধুরী তাকে ইশারায় চুপ থাকতে বললেন। তার মানে হচ্ছে এই সাধারণ আবরণের নিচে কোনো এক গভীর রহস্য লুকিয়ে আছে, যা উন্মোচন করা জরুরি। রানা, ভেতরে এসো। দরজার আড়াল থেকে বেরিয়ে এলো রানা। রানা আজাদের সব থেকে বিশ্বস্ত এবং দুর্ধর্ষ গুপ্তচর, যে মানুষের ছায়ার মতো পেছনে লেগে থাকতে পারে অথচ কেউ টেরই পায় না। রানা আজাদের দিকে তাকিয়ে মাথা নিচু করে দাঁড়ালো। আজাদের চোখে এখন এক অদ্ভুত ধূর্ততা। তিনি রানাকে ইশারা করে কাছে ডাকলেন। রানা, ওই যে ছেলেটা যাচ্ছে, নাম নীরব। আর নারী বুড়ি সব আমার চাই। ও কোথায় থাকে, কার সাথে মেশে, রাতে কোথায় যায়, প্রতিটি মুহূর্তের খবর আমার টেবিলে থাকা চাই। ও যদি বাথরুমেও যায়, আমি জানতে চাই সে কতক্ষণ সেখানে ছিল। আমার মনে হচ্ছে এই ছেলেটা যা দেখাচ্ছে আসলে সে তা নয়। যাও, ওকে চোখে চোখে রাখো, তবে সাবধান, ও যেন বিন্দু মাত্র টের না পায় যে ওকে ফলো করা হচ্ছে। ও যদি সত্যি কোনো বড় মাছ হয় তবে তাকে জালে তুলতে সময় লাগবে। রানা একটা ছোট মাথা নিয়ে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে গেল। ওদিকে নীরব তখন ভার্সিটির করিডোর দিয়ে হাঁটছে। তার কাঁধে সেই পুরনো ঝোলা ব্যাগ। সে অনুভব করতে পারছে পেছনে কোনো এক জোড়া চোখে তাকে অনুসরণ করছে। মাফিয়া জগতের সম্রাট হওয়ার কারণে তার ইন্দ্রিয়গুলো সাধারণ মানুষের চেয়ে 1000 গুণ বেশি সজাগ। যে আয়নার মতো স্বচ্ছ জানালার কাচের প্রতিফলনে দেখতে পেল রানাকে। রানা খুব কৌশলে ভিড়ের মধ্যে মিশে তাকে ফলো করছে। নীরব মনে মনে হাসল। সে জানত মিস্টার আজাদ চৌধুরী তাকে এত সহজে ছেড়ে দেবেন না। নীরব তার হাঁটার গতি একটু কমিয়ে দিল। সে জানত এখন যদি সে কোনো ভুল পদক্ষেপ নেয় বা তার আসল আস্তানায় যায়, তবে সব শেষ হয়ে যাবে। তাকে এখন পৃথিবীর সব থেকে সাধারণ, সব থেকে অসহায় ছাত্রটি সেজে থাকতে হবে। সে ক্যান্টিনে গিয়ে সব থেকে সস্তা একটা রুটি আর ডাল অর্ডার করল। টেবিলের এক কোনায় বসে সে খুব মন দিয়ে একটা পুরনো ইকোনমিক্স বই পড়তে শুরু করলো। রানা দূর থেকে ম্যাগনিফাইং লেন্সের মতো চোখ দিয়ে লক্ষ্য করছে নীরবের প্রতিটি মুভমেন্ট।
কিন্তু সে যা দেখছে তাতে সে নিজেও কিছুটা বিভ্রান্ত। রানা দেখলো নীরব তার ভাঙা সাইকেলটা নিয়ে ভার্সিটি থেকে বের হয়ে একটা বস্তি সদৃশ এলাকায় ছোট একটা টিনের চাল দেওয়া ঘরের সামনে থামলো। ঘরটা স্যাঁতসেঁতে আর জরাজীর্ণ। নীরব ঘরের ভেতরে ঢুকে তার গায়ের শার্টটা খুলে দড়িতে টাঙিয়ে রাখলো। সে এক বালতি জল নিয়ে যেই নিজের ঘর পরিষ্কার করতে শুরু করলো। রানার মনে হলো এমন একটা ছেলে কিভাবে মিস্টার আজাদের ফাইলের নাগাল পেল। এটি কি কেবলই মেধার জোর নাকি অন্য কিছু? রানা জানালার আড়ালে লুকিয়ে ছবি তুলছে আর ভিডিও করছে। নীরব জানতো রানা বাইরের ঝোপের আড়ালে লুকিয়ে আছে। সে ইচ্ছে করে ঘরে থাকা একটা পুরনো রেডিও চালালো এবং উচ্চস্বরে পরামুখস্থ করতে শুরু করলো, যেন সে একজন সাধারণ সংগ্রামী ছাত্র যে বিসিএস বা বড় কোনো চাকরির জন্য দিনরাত এক করে দিয়েছে। সে তার দামি স্মার্টফোনটা বিছানার তলায় একটা গোপন খোপে লুকিয়ে রেখেছে। তার হাতে এখন একটা পুরনো বাটন সেট ফোন। সে বারবার সেই ফোনে তার মায়ের সাথে কথা বলার ভান করছে এবং বলছে যে সে খুব কষ্টে আছে, টাকার খুব অভাব। রাত যখন গভীর হলো, রানা দেখলো নীরব একটা মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা করছে, কারণ তার ঘরে নাকি বিদ্যুৎ নেই। রানার কাছে মনে হলো এই ছেলেরা সত্যি একজন অতি সাধারণ খ্যাত ছেলে, যার হয়তো মেধা আছে কিন্তু ক্ষমতা নেই। সে তার রিপোর্ট তৈরি করলো যে নীরব আসলে একজন সাধারণ দরিদ্র ছাত্র ছাড়া আর কিছুই নয়। কিন্তু রানা চলে যাওয়ার ঠিক 5 মিনিট পর নীরবের অবয়ব আমূলে বদলে গেল। নীরব তার বিছানায় তলা থেকে সেই অত্যাধুনিক স্যাটেলাইট ফোনটা বের করল। এক নিমিষেই তার ঘরের ভেতরের দেয়ালের একটা অংশ সরে গেল, যেখানে লুকোনো আছে হাইটেক কম্পিউটার সিস্টেম। সেই স্ক্রিনে দেখলো রানা আজাদের বাড়ির দিকে ফিরে যাচ্ছে। নীরবের মুখে সেই পরিচিত নিষ্ঠুর হাসিটা ফিরে এলো। সে তার সেকেন্ড ইন কমান্ডকে কল করল। রানা ফিরে গেছে। আজাদ চৌধুরীকে বিশ্বাস করানো গেছে যে আমি কেবলই একজন নগণ্য ছাত্র। এখন আমাদের নজরদারি আরও বাড়াতে হবে। আজাদের সব থেকে কাছের মানুষগুলোর উপর নজর রাখো। ওরা ভাবছে আমি ওদের জালে আটকে পড়েছি, কিন্তু ওরা জানে না যে আমি নিজেই এই জাল বিছিয়েছি। আগামী কয়েকদিন আমি ভার্সিটিতে আরও বেশি খেয়ে তার বেচারা সেজে থাকবো। অনন্যা যখন আমাকে অপমান করবে, আমি চাই ওরা যেন আমাকে নিয়ে একদম নিশ্চিত হয়ে যায়। বাঘ যখন শিকার করতে আসে, তখন সে গাছের মধ্যে নিজেকে লুকিয়ে ফেলে। আমিও ঠিক তাই করছি। নীরব আবার সব গুছিয়ে ফেলল। সে মোমবাতিটা নিভিয়ে দিল এবং অন্ধকারের মধ্যে তার সে তীক্ষ্ণ চোখ দুটো জল করতে লাগলো। সে জানে আগামী কয়েকটা দিন তার জীবনের সব থেকে বড় পরীক্ষা। একদিকে ভার্সিটির সেই তুচ্ছ অপমান আর অন্যদিকে আন্ডারওয়ার্ল্ডের সিংহাসন ধরে রাখা। কিন্তু নীরব দমে যাওয়ার পাত্র নয়। সে জানে কিভাবে নিজের ব্যক্তিত্বকে হাজারো পর্দার আড়ালে ঢেকে রাখতে হয়। কাল সকালে সে আবার সেই পুরনো সাইকেল নিয়ে ভার্সিটিতে যাবে, আবার অনন্যার বিদ্রুপ শুনবে এবং আবার সেই চশমার আড়ালে নিজের ক্রোধকে চেপে রাখবে। কারণ শিকারীর সব থেকে বড় গুণ হলো ধৈর্য। রাত যত গভীর, শহরের আলো নিভে এলেও অপরাধ জগতের অন্ধকার গড়িগুলো এখন জেগে উঠেছে। মিস্টার আজাদ চৌধুরী তার পরিচিত আভিজাত্য ছেড়ে ফেলে সাধারণ একটা পোশাকে ডকইয়ার্ডের এক পরিত্যক্ত গুদামের সামনে এসে দাঁড়িয়েছে। তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। গুদামের ভেতরে টিমটিমে একটা আলো জ্বলছে, আর সেখানে ছায়ার মতো বসে আছেন এক রহস্যময় ব্যক্তি। ওদিকে গুদামের ছাদের খুলগুলি নিয়ে নীরব তার অত্যাধুনিক লিসেনিং ডিভাইস সেট করে সব রেকর্ড করতে শুরু করল। আমি এসে গেছি। চারপাশটা একদম পরিষ্কার, কেউ আমাদের দেখেনি। আপনাকে এইভাবে এই ভাঙাচোরা জায়গায় ডাকার জন্য আমি লজ্জিত, কিন্তু পরিস্থিতি এখন আর আগের মতো নেই। আমাদের উপর নজর রাখা হচ্ছে। আজাদ, তোমার লজ্জিত হওয়ার চেয়ে লজ্জিত হওয়া উচিত তোমার অযোগ্যতার জন্য। আমার সময় খুব দামি। আমাকে এখানে ডেকে আনার পেছনে যদি শক্ত কোনো কারণ না থাকে, তবে মনে রেখো এই অন্ধকার থেকে তুমি আর কোনো দিন আলোতে ফিরতে পারবে না। আমার ধৈর্যের পরীক্ষা নিও না। বস, আসলে সমস্যাটা আমার কলেজে শুরু হয়েছে। নীরব নামে সেই ছেলেটা, সে সাধারণ কেউ নয়। সে আমার এমন সব ফাইল হ্যাক করেছে যা পাওয়ার কথা নয়। আমার ভয় হচ্ছে আমাদের প্রজেক্ট রেড ড্রাগন যদি তার নজরে পড়ে যায়, তবে পুরো সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ছেলেটা দেখতে একদম বেচারা, কিন্তু ওর বুদ্ধি শয়তানের চেয়েও বেশি। একটা বাচ্চা ছেলের ভয়ে তুমি কাঁপছো আজাদ? যাকে তোমরা খেদ বলে হাসাহাসি করো, তার কাছে কি এমন জাদু আছে যে সে আমার এই বছরের পর বছর ধরে বানানো নেটওয়ার্ক ভেঙে দেবে?
নাকি তুমি বুড়ো বয়সে তোমার সাহস হারিয়ে ফেলেছ? আমি তোমাকে এই সাম্রাজ্যের দায়িত্ব দিয়েছি শাসন করার জন্য, ভয় পাওয়ার জন্য নয়। না বস, আপনি ওকে দেখেননি। ওর চাহানি আর কথা বলার ধরন একদম আলাদা। ও যেন আগে থেকেই জানে আমি কি করতে যাচ্ছি। আমি ওকে মারার লোক পাঠিয়েছিলাম, কিন্তু আমার লোকেরা মাঝপথেই নিখোঁজ হয়ে গেছে। এটা কি কাকতালীয় হতে পারে? আমার মনে হচ্ছে ও একা নয়, ওর পেছনে বড় কোনো আন্তর্জাতিক শক্তি কাজ করছে। হতে পারে কোনো আন্ডার কভার এজেন্সি। শোনো আজাদ, আমার প্রজেক্ট রেড ড্রাগনের পেছনে আমি কোটি কোটি ডলার ঢেলেছি। এটা শুধু ব্যবসা নয়, এটা আমার টিকে থাকার লড়াই। আগামী শুক্রবার পোর্টে যে কন্টেনার আসবে, সেখানে আমাদের সবথেকে বড় চালানের চালান থাকবে। ওই চালানটা যদি মিস হয়, তবে তোমার এই আজাদ চৌধুরী নামটা পৃথিবীর ম্যাপ থেকে মুছে দিতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। ওই নীরব ছেলেটাকে যদি তুমি কন্ট্রোল করতে না পারো, তবে ওকে চিরতরে চুপ করিয়ে দাও। এই শহরে দয়া দেখানোর কোনো জায়গা নেই। আমি চেষ্টা করছি বস, কিন্তু ও যদি সত্যি অন্য কোনো বড় মাফিয়া গ্রুপের লোক হয় বা কোনো আন্ডার কভার রিসেন্ট, আমি ওর গতিবিধি বুঝতে পারছি না। রানা ওকে ফলো করছে, কিন্তু ও সারাটা দিন শুধু বই নিয়ে পড়ে থাকে। ও যেই হোক না কেন, শুক্রবারের আগে ওকে ব্যস্ত রাখো। তোমার মেয়ে অনন্যাকে বলো ওর পেছনে লাগতে। ওকে ইমোশনালি বা মানসিকভাবে ট্র্যাপ করো। একটা অল্প বয়সী মেধাবী ছেলেকে কাবু করার অনেক নরম রাস্তা আছে, কিন্তু মনে রেখো আজাদ, এটা আমার শেষ সতর্কবার্তা। প্রজেক্ট রেড ড্রাগন সফল হওয়া চাই। আমার পরিচয় যেন কোনোভাবেই এই সাধারণের সামনে না আসে। নীরব ছাদের ওপর শুয়ে প্রতিটি কথা নিজের ডিভাইসে সেভ করে নিল। রিপন চৌধুরী নামটা শুনেই তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে জানত না যে মিস্টার আজাদের মাথায় ওপর এমন একজন ব্যক্তি বসে আছে যে পুরো আন্তর্জাতিক রুটের মাফিয়া ডিল কন্ট্রোল করে। রিপন চৌধুরী গুদাম থেকে বেরিয়ে একটি কালো গ্লাস লাগানো বুলেট প্রুফ গাড়িতে করে দ্রুত প্রস্থান করলেন। নীরব জুম করে তার হাতের সেই অদ্ভুত আংটিটার দিকে ছবি তুলে নিল। রিপন চৌধুরী নামটা তো বেশ দামি। মিস্টার আজাদ, আপনি ভাবছেন আপনি শিকারী, কিন্তু আপনি যে রিপন চৌধুরীর হাতের পুতুল তা কি আপনি জানেন? প্রজেক্ট রেড ড্রাগন, এই শুক্রবার রাত 12টা হবে আপনাদের শেষ রাত। আপনারা অনন্যাকে দিয়ে আমাকে ট্র্যাপ করবেন, ভালো, আমি সেই ফাঁদে পা দেব, কিন্তু চালটা ছিঁড়ব আমি নিজের হাতে। রানা, এখনই আসো আমার কাছে। সব শুনলে তো? কাল সকালেই অনন্যাকে বলবে নীরবের সাথে এমন নাটক করতে যেন কলেজে অন্য কিছু ভাবার সময় না পায়। ওকে বন্ধুত্বের টোপ দাও, প্রয়োজনে ভালোবাসার নাটক করো। আমাদের শুক্রবার পর্যন্ত সময় দরকার। আজাদ চৌধুরী সেখান থেকে চলে যাওয়ার পর নীরব গুদাম থেকে বের হয়ে এলো। সে তার ফোনের এনক্রিপ্টেড চ্যানেলে মেসেজ পাঠালো, টার্গেট কনফার্মড, রিপন চৌধুরী ইজ ইনভলভড। শুক্রবার রাত 12টা, পোর্ট এলাকা ব্লক করো, বড় মাছ জালে উঠতে যাচ্ছে। নীরব আবার তার সেই পুরনো সাইকেলে উঠে বসল। সে জানে কাল সকালে তাকে আবার সেই ইনোসেন্ট ফেস করে ভার্সিটিতে গিয়ে অনন্যার বিরক্তি সহ্য করতে হবে, কিন্তু সে এখন মানসিকভাবে প্রস্তুত। তার এই নীরবতাই হবে আজাদের পতনের আগাম সংকেত। সকালের রোদটা আজ ক্যাম্পাসে অন্যরকম এক মায়াবী আভা ছড়িয়েছে। পাখিদের কিচিরমিচির আজ ছাত্রছাত্রীদের কোলাহলে ভার্সিটি প্রাঙ্গণ মুখরিত, কিন্তু এই স্বাভাবিকতার আড়ালে যে কত বড় এক ষড়যন্ত্রের জাল বোনা হয়েছে তা সাধারণ কেউ বুঝতেই পারছে না। মিস্টার আজাদ চৌধুরী আর রিপন চৌধুরীর নির্দেশে অনন্যা আজ সম্পূর্ণ বদলে গেছে। তার পরনে আজ কোনো উগ্র আধুনিক পোশাক নেই, বরং সে একটা নীল রঙের সালোয়ার কামিজ পরেছে। চুলগুলো খুব সাধারণভাবে বাঁধা, আর চোখে মুখে মেকি এক অনুশোচনার ছাপ। সে তার দামি স্পোর্টস কারটা দূরে পার করে পায়ে হেঁটে ভার্সিটির গেটের কাছে এসে দাঁড়ালো। তার বন্ধুদের দল আজ তার পাশে নেই, কারণ আজ তাকে একা একাই সেই বিষাক্ত টোপটা ফেলতে হবে। ওদিকে নীরব তার পুরনো মরিচার ধরা সাইকেলটা চালিয়ে গেটের ভেতর দিয়ে প্রবেশ করল। তার কাঁধে সেই পুরনো তালি দেওয়া ব্যাগ, চোখে মোটা ফ্রেমের চশমা। যে দূর থেকেই দেখতে পেল অনন্যা গেটের পাশে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। নীরব মনে মনে হাসল। সে কাল রাতেই রিপন চৌধুরীর মুখ থেকে শুনেছে যে অনন্যাকে দিয়ে তাকে ট্র্যাপ করার চেষ্টা করা হবে। নীরব ভাবল, শিকারী যখন নিজেই শিকার হওয়ার জন্য সেজেগুজে দাঁড়িয়ে থাকে, তখন শিকারীর কাজটা অনেক সহজ হয়ে যায়।
সে একদম নির্বিকার মুখে সাইকেলটা চালিয়ে অনন্যার পাশ কাটিয়ে চলে যেতে চাইল। নীরব, একটু শোনো প্লিজ, একবার দাঁড়াও, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। নীরবের কানে আওয়াজটা পৌঁছালেও সে এমন ভান করলো যেন সে খুব অবাক হয়েছে। সে সাইকেলটা থামিয়ে একদম কাছুমাছু হয়ে অনন্যার দিকে তাকালো। তার চোখে মুখে ভয়ের অভিনয়টা এতটাই নিখুঁত যে অনন্য এক মুহূর্তের জন্য ভাবলো এই ছেলেটাকে সত্যি সেই ব্যক্তি যে কাল মিস্টার আজাদের সামনে বুক ফুলিয়ে দাঁড়িয়েছিল। নীরব তার চশমাটা নাকের উপর একটু ছেড়ে দিল। জি, অনন্যা আপু কিছু বলবেন? আমি কি কোনো ভুল করেছি? কালকের ঘটনার জন্য আমি সত্যি দুঃখিত। আমি তো আসলে বুঝতে পারিনি যে ওই ফাইলগুলো এত পার্সোনাল। আমি স্রেফ একজন সাধারণ ছাত্র, ভুল করে এগুলো দেখে ফেলেছি। প্লিজ আমাকে আর অপমান করবেন না। অনন্যা তার চোখের কোণায় কৃত্রিম এক ফোঁটা জল এনে নীরবের খুব কাছে গিয়ে দাঁড়ালো। সে এমনভাবে কথা বলতে শুরু করলো যেন সে নিজের কৃতকর্মের জন্য ভীষণ লজ্জিত। তার কণ্ঠস্বরে এখন আগের সেই দম্ভ নেই, বরং এক অদ্ভুত মায়া মিশিয়ে সে জাল বেছাতে শুরু করলো। না নীরব, তুমি ভুল করনি, ভুলটা ছিল আমার। আমি অহংকারে অন্ধ হয়ে তোমাকে অনেক আজে বাজে কথা বলেছি। তোমার মেধা আর সাহসের সম্মান করার বদলে আমি তোমাকে ছোট করেছি। কাল সারা রাত আমি ঘুমাতে পারিনি। বাবার চাচার শাসন আর আমার নিজের বিবেকে আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি কি তোমার বন্ধু হতে পারি না? আমি চাই আমরা আমাদের সব পুরনো তিক্ততা ভুলে গিয়ে একটা নতুন শুরু করি। তুমি কি আমাকে ক্ষমা করবে না? অনন্যার এই নাটক দেখে নীরব ভেতরে ভেতরে অট্টহাসি দিচ্ছিল। সে জানতো যে এই কোমল আচরণের পেছনে আসলে কালকে সেই রেড ড্রাগন প্রজেক্ট বাঁচানোর মরিয়া চেষ্টা লুকিয়ে আছে। কিন্তু বাইরে সে একদম গলে যাওয়ার মতো চেহারা করল। সে মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে রইল, যেন সে একজন বড় মাপের সুন্দরী মেয়ের বন্ধুত্বের অফারে খুব লজ্জা পেয়েছে। আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন? আপনি তো বড় মানুষের মেয়ে, আমি তো নগণ্য একজন ছাত্র। আপনি আমার সাথে বন্ধুত্ব করতে চাইলে আমি না করার কে? তবে আমার মতো খ্যাত ছেলের সাথে বন্ধুত্ব করলে আপনার সম্মান থাকবে তো? আপনার বন্ধুরা যদি আবার হাসাহাসি করে? কেউ হাসবে না নীরব। আমি কাল সবার সামনে বলে দেব যে তুমি আমার সব থেকে প্রিয় বন্ধু। চলো আজ আমরা একসাথে লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করি। আমি আসলে তোমার মতো মেধাবী হতে চাই। আমাকে কি একটু সাহায্য করবে? আমার পড়াশোনা অনেক গ্যাপ আছে। তুমি পাশে থাকলে আমি হয়তো ভালো রেজাল্ট করতে পারবো। নীরব সানন্দে রাজি হয়ে গেল। তারা দুজনে পাশাপাশি হাঁটতে শুরু করলো লাইব্রেরির দিকে। পুরো ভার্সিটির ছাত্রছাত্রীরা হা করে তাকিয়ে দেখছে অদ্ভুত জড়ি। যে অনন্যা কাল পর্যন্ত নীরবকে ঘৃণা করত, সে আজ নীরবের হাত ধরে গল্প করতে করতে হাঁটছে। রানা দূর থেকে বাইনোকুলার দিয়ে সব দেখছে আর মিস্টার আজাদকে আপডেট দিচ্ছে। মিস্টার আজাদ চৌধুরী তার অফিসে বসে তৃপ্তির হাসি হাসলেন। তিনি ভাবলেন এই তো কাজ হয়ে গেছে। একটা কাঁচা বয়সের ছেলেকে বশ করার জন্য একটা নারী সুলভ মায়া আর বন্ধুত্বের অভিনয়ই যথেষ্ট। লাইব্রেরিতে গিয়ে অনন্যা বই খুলে বসলো ঠিকই, কিন্তু তার পুরো নজর ছিল নীরবের ওপর। সে চেষ্টা করছিল নীরবের ফোনের পাসওয়ার্ড বা তার অন্য কোনো গোপন তথ্য চুরি করতে, কিন্তু নীরব ছিল তার থেকেও অনেক বেশি ধূর্ত। সে এমন এক দামি ফোন টেবিলের উপর রাখলো যা দেখলে মনে হয় অতি সাধারণ। পড়ার ফাঁকে ফাঁকে অনন্যা খুব আদুরে গলায় নীরবের বাড়ি এবং তার বাবা মা এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করতে লাগলো। সে চাচ্ছিল নারীদের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করতে। নীরব, তোমার বাড়িতে আর কে কে আছে? তুমি কি প্রতিদিন ওই পুরনো সাইকেলে যাতায়াত করো? তোমার খুব কষ্ট হয় না? চাইলে আমার গাড়িতে করে তোমাকে ড্রপ করে দিতে পারি। আর হ্যাঁ, এই শুক্রবার রাতে আমাদের বাসায় একটা ছোট্ট পার্টি আছে। আমি চাই তুমি সেখানে আসো। আমার বাবার সাথে তোমার পরিচয় করিয়ে দেব। তিনি তোমার মতো ট্যালেন্টেড ছেলেদের খুব পছন্দ করেন। নীরব বুঝতে পারল যে শুক্রবারের পার্টিটা দাওয়াতটা আসলে তাকে ব্যস্ত রাখার একটা কৌশল, কারণ ওই দিন রাতেই পোর্টে সেই ভয়ঙ্কর অস্ত্রের চালান আসবে। রিপন চৌধুরী আর মিস্টার আজাদ চায় নীরব যেন এই রাতে অনন্যার সাথে পার্টিতে মজে থাকে আর তাদের কাজে কোনো ব্যাঘাত না ঘটে। নীরব তার চশমার আড়াল থেকে অনন্যার দিকে তাকিয়ে মনে মনে বলল, অনন্যা, তুমি যে জালে আমাকে আটকাতে চাইছো, সেই জালেই আমি তোমাদের সবাইকে একসাথে ধরব। শুক্রবার? আচ্ছা, আমি চেষ্টা করবো আসার। তবে আমার তেমন কোনো দামি পোশাক নেই তো, তাই একটু দ্বিধে আছি। আর আপনার বাবা মিস্টার আজাদ চৌধুরী কি আমাকে পছন্দ করবেন? তিনি তো কাল
আমার উপর খুব রেগেছিলেন। আমি খুব সাধারণ মানুষ। অনন্যা আপু, বড়দের ভিড়ে আমি হারিয়ে যাব না তো? একদম না নীরব, আমি তোমাকে কথা দিচ্ছি, ওই রাতটা তোমার জীবনের সব থেকে স্মরণীয় রাত হবে। কোনো ড্রেসের চিন্তা করো না, আমি তোমাকে সব ব্যবস্থা করে দেব। তুমি শুধু আসবে, এটাই আমার অনুরোধ। আমরা অনেক মজা করব, গান শুনবো আর গল্প করব। তুমি আসবে তো? কথা দাও। নীরব খুব লাজুক ভঙ্গিতে অনন্যার দিকে তাকিয়ে মাথা নাড়ল। সে কথা দিল যে সে আসবে। অনন্যা তখন বিজয়িনীর মতো হাসলো। সে ভাবলো সে সফল হয়েছে, কিন্তু সে জানে না যে নীরব আসলে তার প্রতিটি কথা রেকর্ড করে নিচ্ছে এবং তার টিমের কাছে সংকেত পাঠাচ্ছে। সারাটা দিন নীরব অনন্যার সাথে একদম সাধারণ বন্ধুর মতো কাটালো। সে অনন্যাকে অঙ্ক বুঝিয়ে দিল, তার সাথে নোটস শেয়ার করলো এবং ক্যান্টিনে বসে অনন্যার দেওয়া কফি পান করলো। রানা তার রিপোর্টে লিখে পাঠালো নীরব পুরোপুরি চাপে পড়েছে। ও এখন অনন্যার প্রেমে পাগল। বিকেলের দিকে নীরব এখন যখন সাইকেল নিয়ে বাড়ি ফেরার জন্য তৈরি হলো, অনন্যা আবার তার কাছে এলো। সে নীরবের হাতটা আহত করে স্পর্শ করলো, যা দেখে যে কেউ মনে করবে তারা খুব ঘনিষ্ঠ বন্ধু। অনন্যা চাচ্ছিল নীরবকে মানসিকভাবে এমন এক ঘোরের মধ্যে রাখতে যাতে সে অন্য কিছু চিন্তা করার সুযোগ না পায়। সাবধানে যেও নীরব। আর হ্যাঁ, কালকেও কিন্তু আমরা একসাথে লাঞ্চ করব। তোমার জন্য আমি বাসা থেকে খাবার নিয়ে আসবো। ভালো থেকো বন্ধু। অনন্যা চলে যাওয়ার পর নীরব তার সাইকেলের প্যাডেলে চাপ দিল। তার চেহারার সেই মায়া ভরা ভাবটা মুহূর্তেই উবে গেল। সে তার পকেট থেকে একটা ছোট স্ক্যানার বের করলো, যা অনন্যার হাতে স্পর্শ থেকে তার ডিএনএ বা অন্য কোনো ট্রেস নেওয়ার ক্ষমতা রাখে। সে দ্রুত তার গোপন আস্তানায় ফিরে এলো। ঘরের ভেতরে ঢুকেই সে তার দামি খোরস ছেড়ে ফেলল। তার সেকেন্ড ইন কমান্ড ফাহিম ল্যাপটপ নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। বস, অনন্যা তো দেখছি খুব ভালো অভিনয় করে। ও ভাবছে আপনি সত্যিই ওর প্রেমে পড়েছেন। শুক্রবারের পার্টির দাওয়াত কি আপনি গ্রহণ করবেন? এটা তো স্পষ্ট একটা ফাঁদ। ফাঁদ তো বটেই ফাহিম, কিন্তু ওই কাদাটাই আমার জন্য তুরবের তাস। ওরা ভাবছে আমি পার্টিতে অনন্যার সাথে থাকবো, আর ওদিকে মিস্টার আজাদ আর রিপন চৌধুরী পোর্টের চালান খালাস করবে। কিন্তু আমি পার্টিতেও থাকবো, আবার পোর্টেও থাকবো। শুক্রবার রাত 12টা। ওই দিন এই শহরের আকাশ রক্তের মতো লাল হবে, না হয় অনন্যার বিনাশ হবে। অনন্যাকে বিশ্বাস করতে দাও যে আমি ওর বন্ধু। যত বেশি ও আমাকে বিশ্বাস করবে, ওদের পরিকল্পনা তত তাড়াতাড়ি আমার হাতে চলে আসবে। প্রজেক্ট রেড ড্রাগন এর শেষ সময় ঘনিয়ে আসছে। নীরব তার গায়ের সাধারণ শার্টটা খুলে দামি মাফিয়া জ্যাকেটটা পরে নিল। তার টেবিলের ওপর রাখা ম্যাপে সে লাল কালি দিয়ে পোর্টের এলাকাটা গোল করল। তার চোখের সেই শীতলতা এখন আগ্নেয়গিরির লাভার মতো ফুটছে। অনন্যা বা আজাদ চৌধুরী কেউ জানে না যে এই সাধারণ খ্যাত ছেলেটার একটা ইশারায় শুক্রবার রাতে পুরো শহর অচল হয়ে যেতে পারে। নীরব তার ল্যাপটপের স্ক্রিনে অনন্যার বাসার লেআউট দেখতে লাগলো। সে জানে কোথায় ফাঁদ পাতা আছে আর কোথায় তাকে আক্রমণ করতে হবে। রাত বাড়ছে, আর সেই সাথে বাড়ছে এক চরম উত্তেজনাকর মুহূর্তের প্রতীক্ষা। শুক্রবার রাত, আকাশটা আজ মেঘলা, যেন কোনো এক অশুভ সংকেত দিচ্ছে। মিস্টার আজাদ চৌধুরী বিশাল বাংলো আজ আলোয় ঝলমল করছে। দামি দামি গাড়ি এসে থামছে গেটের সামনে। শহরের বড় বড় ব্যবসায়ী, দুর্নীতিবাজ নেতা আর আন্ডারওয়ার্ল্ডের রাঘব বোয়ালরা আজ এখানে আমন্ত্রিত। অনন্যা আজ একটি রক্তলাল রঙের লাল দামি গাউন পরেছে। তার ঠোঁটে এক বিজয়ী হাসি। সে জানে আজ রাতেই সে সেই খ্যাত ছেড়ে নীরবকে চিরতরে তার হাতের পুতুলে পরিণত করবে। ওদিকে পোর্টে তখন রিপন চৌধুরীর নির্দেশে প্রজেক্ট রেড ড্রাগনের চালান খালাস করার প্রস্তুতি চলছে। অনন্যার দায়িত্ব হলো নীরবকে এই পার্টিতে আটকে রাখা। নীরব আজ পার্টিতে এলো একদম সাধারণ একটা শার্ট আর প্যান্ট পরে। তার চোখে সেই একটা মোটা চশমা। সে যখন বাংলোর ভেতরে ঢুকলো তখন চারপাশের অভিজাত মানুষেরা তাকে দেখে নাক সিটকাল। কিন্তু অনন্যা দ্রুত এগিয়ে এসে নীরবের হাত জড়িয়ে ধরল। সে সবাইকে বুঝিয়ে দিল যে নীরব আজ তার বিশেষ অতিথি। নীরব খুব নাজুক আর ভীতু হওয়ার ভান করে অনন্যার পাশে পাশে হাঁটছে, কিন্তু তার পকেটে থাকা একটি সূক্ষ্ম স্ক্যানার অনবরত চারপাশের সিগন্যাল জ্যাম করার চেষ্টা করছে আর ভেতরের গোপন কথোপকথন রেকর্ড করছে। এসো নীরব, আজ তোমাকে আমার বাবার বিশেষ বন্ধুদের সাথে পরিচয় করে দেব। ভয় পেও না, আজ রাতটা শুধু তোমার আর আমার। এই দেখো ড্রিঙ্কস, একটু ট্রাই করো। নীরব খুব কাঁচুমাচু হয়ে জুসের গ্লাসটা হাতে নিল।
সে দেখতে পেল মিস্টার আজাদ চৌধুরী এক কোণায় দাঁড়িয়ে রিপন চৌধুরীর সাথে নিচু স্বরে কথা বলছেন। রিপন তার চশমার ফ্রেমের ভেতর লুকানো ক্যামেরা দিয়ে তাদের প্রতিটি মুভমেন্ট ক্যাপচার করছে। অনন্যা তাকে নাচানোর চেষ্টা করল, কিন্তু নীরব বারবার পিছিয়ে যাচ্ছিল, যেন সে এসব পরিবেশে একদমই অভ্যস্ত নয়। অনন্যা হাসতে হাসতে তাকে দোতলার একটা বিশেষ কামরার দিকে নিয়ে গেল। সে বলল সেখানে নীরবের জন্য একটা সারপ্রাইজ আছে। নীরব, তুমি এখানে বসো, আমি আসছি। এই ল্যাপটপটা দেখেছো? এখানে আমাদের কলেজের কিছু পুরনো ভিডিও আছে, তুমি চাইলে দেখতে পারো। আমি জাস্ট ফ্রেশ হয়ে আসছি। অনন্যা ঘর থেকে বেরিয়ে দরজাটা বাইরে থেকে লক করে দিল। সে ভাবল নীরব এখন ল্যাপটপে ভিডিও দেখে মজে থাকবে, কিন্তু নীরব জানতো এটাই সেই সময়। সে দ্রুত ল্যাপটপটা নিজের আয়ত্তে নিল। অনন্যা ভুল করে তার পার্সোনাল হার্ড ড্রাইভটা ল্যাপটপের সাথে কানেক্ট করে রেখে গেছে। নীরব যখন ড্রাইভের ভেতরে ঢুকলো তখন তার চোখ কপালে উঠে গেল। সেখানে কোনো কলেজের ভিডিও নেই, বরং সেখানে আছে শত শত মেয়ের গোপন ভিডিও এবং মিস্টার আজাদের ড্রাগ সাপ্লাইয়ের লাইভ ম্যাপ। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো সেখানে লাইভ স্ট্রিম হচ্ছে পোর্টের সেই কন্টেনারের ভেতর থেকে। নীরব দেখতে পেল কন্টেনারের ভেতরে অস্ত্রের বলদরে রাখা হয়েছে ছোট ছোট খাঁচায় বন্দি কিছু পাচার করা শিশু। প্রজেক্ট রেড ড্রাগন আসলে কোনো অস্ত্রের ডিল নয়, এটা ছিল মানব পাচারের এক বীভৎস পরিকল্পনা। অনন্যা এই জঘন্য কাজে তার বাবার প্রধান সহযোগী হিসেবে কাজ করছে। নীরব দাঁতে দাঁত চাপল। তার ভেতরে থাকা সেই শান্ত ছাত্রটি মুহূর্তের এক ভয়ঙ্কর দানবের রূপ নিল। তার ইনোসেন্ট ফেস এখন খুনের নেশায় লাল। রিপন চৌধুরী আর আজাদ চৌধুরী, তোমরা শুধু মাফিয়া নও, তোমরা মানুষও নও। শিশুদের নিয়ে এই ব্যবসা, আজ তোমাদের এই সাম্রাজ্য আমি শ্মশানে পরিণত করব। অনন্যা, তুমি ভেবেছিলে আমি তোমার জালে ফেসে গেছি, কিন্তু তুমি জানো না তুমি এক জ্যান্ত শয়তানকে নিজের ঘরে ডেকে এনেছো। নীরব তার জ্যাকেটের ভেতর থেকে একটি ছোট কালো রিমোট বের করল। সে একটি বোতাম টিপতেই পুরো বাংলোর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেল। চারিদিকে অন্ধকার আর আতঙ্কের চিৎকার। অনন্যা দৌড়ে এসে রুমের দরজা খুলল, কিন্তু সে যা দেখলো তাতে তার আত্মা কেঁপে উঠল। রুমের ভেতর সেই ভীতু নীরব আর নেই। অন্ধকারের মধ্যেই নীরবের চোখ দুটো আগুনের মতো জ্বলছে। নীরব তার হাতের ব্যাগ থেকে বের করলো একটি সাইলেন্সার লাগানো পিস্তল। নীরব, তুমি তুমি এসব কি করছো? তোমার কাছে বন্দুক কেন? তুমি তো একজন সাধারণ ছাত্র। গার্ডস গার্ডস কোথায় তোমরা? ওকে ধরো। অনন্যা চিৎকার করার আগেই নীরব এক ঝটকায় তার গলা চেপে ধরল এবং তাকে দেয়ালের সাথে গেঁথে ফেলল। নীরবের কণ্ঠস্বর এখন আর তোতলা বা লাজুক নয়, বরং তা কবরের মতো শীতল। সে অনন্যার কানে ফিসফিস করে বলল, অনন্যা, আমি সেই ব্যক্তি যার ভয়ে তোমার চাচা আজাদ চৌধুরী রাতে ঘুমোতে পারে না। আমি সেই গডফাদার। তোমার এই প্রজেক্টে রেড ড্রাগন আজ রাতেই শেষ হবে। অনন্যা ভয়ে কথা বলতে পারল না। নীরব তাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিল এবং রুম থেকে বেরিয়ে এলো। নিচে তখন হুড়োহুড়ি লেগে গেছে। মিস্টার আজাদের বডিগার্ডরা যখন নীরবকে থামানোর চেষ্টা করল, তখন শুরু হলো নীরবের প্রথম বিধ্বংসী অ্যাকশন। নীরব অত্যন্ত ক্ষিপ্র গতিতে অন্ধকারের মধ্যে মুভ করতে লাগলো। তার প্রতিটি গুলি নিখুঁতভাবে শত্রুর বুক ভেদ করে যাচ্ছে। সে কোনো সাধারণ গুন্ডার মতো নয়, সে একজন প্রফেশনাল কিলারের মতো সবাইকে নিস্তেজ করে দিচ্ছে। কে তুমি? আমার বাড়িতে হামলা করে সাহস কার হলো? রানা, রানা কোথায় তুমি? আজাদ চৌধুরী অন্ধকারে চিৎকার করছিলেন। হঠাৎ একটি লাল লেজার লাইট আজাদের বুকের মাঝখানে স্থির হলো। নীরব সিঁড়ি দিয়ে নেমে আসছে, তার হাতে দুটি অটোমেটিক গান। তার চশমাটা সে খুলে মেঝেতে আছাড় দিয়ে ভেঙে ফেলল। এখন আর তার কোনো লুকোচুরি নেই। সে আজাদের সামনে এসে দাঁড়ালো। আজাদের পা কাঁপতে শুরু করলো। সে বুঝতে পারলো এই সেই নীরব যাকে সে গত কয়েকদিন ধরে অবজ্ঞা করেছে। আজাদ চৌধুরী, আপনার সময় শেষ। আপনার বস রিপন চৌধুরীকেও আমি ছাড়ব না। পোর্টে আমার ছেলেরা অলরেডি পৌঁছে গেছে। এই কন্টেনার থাকা শিশুরা আজ মুক্ত হবে, আর আপনি এই দুচোখে বন্দী হবেন। ফাহিম, যেমন রান করো, কেউ যেন ওই বাড়ি থেকে বের হতে না পারে। অনন্যা তখন দোতলা থেকে টলমল পায়ে নিচে নেমে এলো। সে দেখলো তার বাবা আর চাচা নীরবের সামনে হাঁটুর উপর বসে আছেন। নীরব বাংলোর ড্রয়িং রুমের সেই দামি ঝাড়ল লণ্ঠনটার একটা গুড়ি করে তা ভেঙে ফেলল।
কাচের টুকরো চারিদিকে ছড়িয়ে পড়ল। নীরব আজাদের কপালে বন্দুকের নল ঠেকিয়ে শীতল গলায় বলল, খেলার তো মাত্র শুরু মিস্টার আজাদ। আমি আপনাদের মারব না। আমি আপনাদের এমন এক নরক দেখাবো যা মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর। অনন্যা, তুমি চেয়েছিলে না আমার সাথে বন্ধুত্ব করতে? এসো, আমার সত্যিকারের রূপটা একবার ভালো করে দেখে নাও। পুরো বাংলো তখন পুলিশ আর নীরবের নিজস্ব কমান্ডো বাহিনী দিয়ে ঘেরাও হয়ে গেছে। নীরব যখন বাংলো থেকে বেরিয়ে এলো, তার পেছনে তখন দাউ দাউ করে জ্বলছে আজাদের সেই পাপের প্রেসাদ। অনন্যা চিৎকার করে কাঁদছে, কিন্তু কারো কোনো দয়া নেই। নীরব তার ব্ল্যাক বাইকে উঠে বসলো এবং হেলমেটটা পরে নিল। তার গন্তব্য এখন পোর্ট, যেখানে রিপন চৌধুরী তার শেষ মুহূর্তের লড়াই চড়ছে। মিস্টার আজাদের বাংলোর সেই ঝলমলে আলো এখন নিকষ কারো অন্ধকারে নিমজ্জিত। দামি ঝাড় লণ্ঠনের ভাঙা কাজগুলো মেঝেতে ছড়িয়ে আছে যেন একটা ধারালো হীরা। বিশৃঙ্খলা আর আর্তনাদের মধ্যে একটা ছায়ামূর্তি বিদ্যুতের গতিতে পুরো হল রুম তছনছ করে দিল। কেউ কিছু বোঝার আগেই আজাদের সশস্ত্র বডিগার্ডরা একের পর এক মেঝেতে লুটিয়ে পড়ছে। কারো ঘাড়ে আঘাত, কারো বুকে নিখুঁত বুলেটের ক্ষত। হামলাকারী কে, কোথা থেকে এলো আর কোথায় মিলিয়ে গেল তা বোঝার ক্ষমতা সেই মুহূর্তে কারো ছিল না। মিস্টার আজাদ চৌধুরী অন্ধকারের মধ্যে হাতড়াতে নিজের পিস্তলটা বের করার চেষ্টা করেন। তার কপালে তখন ঘাম বিন্দু জমেছে। তিনি চিৎকার করে রানাকে ডাকছেন, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া নেই। চারিদিকে শুধু ধোঁয়া আর বারুদের গন্ধ। হঠাৎ একজোড়া জলে চোখের আভা তার সামনে ভেসে উঠল, কিন্তু তারপরেই একটা প্রচন্ড ধারালো শব্দ আর নীলচে আলো তাকে অন্ধ করে দিল। কে কে আছে সেখানে? সামনে আয়, সাহস থাকলে আলোতে আয়। রিবন ভাই, আপনি কোথায়? রানা, ওকে ধর। ওদিকে দোতলার বারান্দায় এক কোণায় অনন্যা কুকড়ে বসে আছে। তার চোখ দুটো বিস্ফোরিত, মুখ হা হয়ে আছে, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। সে একটু আগে নিজের চোখে সেই ভয়ঙ্কর দৃশ্যটা দেখেছে। সে দেখেছে তার সেই বেচারা বন্ধু নীরব কিভাবে এক লহমায় দানব হয়ে উঠল। কিন্তু সেই দৃশ্যটা দেখার সাথে সাথেই তার মগজে এক প্রচণ্ড শক লেগেছে। যখন নীরব তার গলা চেপে ধরেছিল এবং অন্ধকারের সেই দানবীয় রূপটা প্রকাশ করেছিল, অনন্যার মস্তিষ্ক সেই চরম আতঙ্ক সইতে না পেরে স্তব্ধ হয়ে গেছে। সে এখন ফ্যালফেল করে অন্ধকারের দিকে তাকিয়ে আছে। তার মনে হচ্ছে সে কোনো এক দুঃস্বপ্ন দেখছে, যেখানে কোনো চেনা মুখ নেই, শুধু আছে একজোড়া খুনির চোখ। রিপন চৌধুরী নিজের ট্যাকটিক্যাল ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে চারপাশ দেখার চেষ্টা করলেন, কিন্তু তিনি যা দেখলেন তাতে তার বহু বছরের অপরাধী জীবনের অভিজ্ঞতা হার মেনে গেল। তার সব থেকে দক্ষ 5 জন শার্প শুটার মেঝেতে পড়ে আছে, অথচ কেউ একটা ট্রিগার চাপার সুযোগও পায়নি। এটা কোনো সাধারণ মাফিয়া হামলা নয়, এটা কোনো এক অদৃশ্য প্রেতাত্মার কাজ। রিপন চৌধুরীর মতো শক্ত হৃদয়ের মানুষও আজ থরথর করে কাঁপতে শুরু করেন। আজাদ, এখান থেকে পালাও। এটা কোনো মানুষের কাজ না। যেই হামলা করেছে সে আমাদের হাতের নাগালের বাইরে। ও সব জানে, ও আমাদের প্রতিটি মুভমেন্ট জানে। আমাদের প্রজেক্ট রেড ড্রাগন শেষ হয়ে গেছে আজাদ। কিছুক্ষণ পরেই বাংলোর ইমার্জেন্সি জেনারেটর চালু হয়ে গেল। আলো ফিরে আসতে দেখা গেল ধ্বংসলীলার বিভৎস চিত্র, কিন্তু সেখানে কোনো হামলাকারী নেই সেই খ্যাত ছেলে নীরব। ঘরের এক কোণায় নীরবের সেই ভাঙা চশমাটা পড়ে আছে ঠিকই, কিন্তু তা এখন কেবল এক টুকরো আবর্জনা। আজাদ চৌধুরী পাগলের মতো চারিদিকে তাকাচ্ছেন। তার সব অহংকার এখন ধুলোয় মিশে গেছে। তিনি সিঁড়ি দিয়ে দৌড়ে উপরে উঠলেন অনন্যার খোঁজে। অনন্যা, মা আমার, কথা বলো। তুমি কি কাউকে দেখেছ? কি ছিল সে? নীরব কোথায়? ওই ছেলেটা কি পালিয়ে গেছে? অনন্যা, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? অনন্যা তার চাচার দিকে তাকালো, কিন্তু সেই চাহনিতে কোনো চেনা ভাব নেই। সে যেন তার বাবাকে চিনতেই পারছে না। সে শুধু বিড়বিড় করে কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু তার জিভ আড়ষ্ট হয়ে গেছে। তার মস্তিষ্ক সেই মুহূর্তের স্মৃতিটাকে পুরোপুরি ডিলিট করে দিয়েছে এক প্রচণ্ড ট্রমার কারণে। সে ভুলে গেছে নীরব কে ছিল, সে ভুলে গেছে একটু আগে কে তাকে দেয়ালের সাথে গেঁথে ধরেছিল। সে শুধু কাঁপছে আর বারবার দেয়ালের দিকে আঙুল দেখাচ্ছে। তার এই মানসিক অবস্থা দেখে আজাদ চৌধুরীর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার একমাত্র মেয়ে আর জীবন্ত লাশে পরিণত হয়েছে। রিপন চৌধুরী নিচে দাঁড়িয়ে রানার সাথে কথা বলছেন। রানা তখন মাত্র জ্ঞান ফিরে পেয়েছে, সেও কিছু বলতে পারছে না। তার ঘাড়ে এক বিশেষ ধরনের নার্ভ ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, যার কারণে সে সাময়িকভাবে পঙ্গু হয়ে গিয়েছিল।
রানা, তুমি কি হামলাকারীকে দেখেছ? ও কি সেই নীরব ছিল? বস, আমি শুধু একটা ছায়া দেখেছি। সে বাতাসের মতো দ্রুত ছিল। আমি নীরবের কথা ভাবছিলাম, কিন্তু একজন সাধারণ ছাত্র কি এমন প্রফেশনাল কিলিং মুভ করতে পারে? এটা অসম্ভব। আমার মনে হয় অন্য কোনো বড় গ্যাং আমাদের উপর হামলা করেছে, যারা নীরবকে ঢাল হিসেবে ব্যবহার করছে। ঠিক সেই মুহূর্তে আজাদের ফোনে একটা আননোন নম্বর থেকে মেসেজ এলো। আজাদ চৌধুরী কাঁপা কাঁপা হাতে ফোনটা খুললেন। মেসেজে শুধু একটা ছবি, পোর্টের সেই কন্টেনারটা দাউ দাউ করে জ্বলছে, আর পুলিশ শিশুদের উদ্ধার করছে। নিচে লেখা, খেলা তো মাত্র শুরু মিস্টার আজাদ। আপনার পাপের প্রসাদ ভাঙা হয়েছে, এবার আপনার অস্তিত্ব মিটিয়ে দেওয়ার পালা। আজাদ চৌধুরী ফোনটা আছাড় দিয়ে ভেঙে ফেললেন। তিনি বুঝতেই পারছেন না তার শত্রুকে। অনন্যা যে জানতো সে এখন পাগল প্রায়। নীরব যে সামনে ছিল সে এখন উধাও। রিপন চৌধুরী বুঝতে পারেন এই শহরে এমন এক গডফাদারের উদয় হয়েছে, তার পরিচয় পাওয়া মানি মৃত্যু। তারা কেউ কল্পনাও করতে পারছে না যে এই মুহূর্তে নীরব তার সেই জরাজীর্ণ ঘরে ফিরে গেছে। সে তার গায়ের রক্তমাখা জ্যাকেটটা পুড়িয়ে ফেলল এবং আবার সেই ছেঁড়া শার্টটা পরে বই নিয়ে বসে পড়ল। তার চোখে সেই একই সাধারণ ইনোসেন্ট ভাব ফিরে এসেছে। মিস্টার আজাদ, আপনার মেয়ে এখন কিছু বলতে পারবে না। ও এখন নিজের আতঙ্কের ভেতরই বন্দী। আর আপনি এখন সারা জীবন এই ভয়ে কাটাবেন যে কখন সেই ছায়াটা আবার ফিরে আসবে। আমি তো আপনাদের মারব না, আমি আপনাদের তিল তিল করে শেষ করব। রিপন চৌধুরী, আপনার রেড ড্রাগন এখন আর ছাই। এবার আপনার আসল ডেরায় আমি আসছি। নীরব জানালার বাইরে তাকালো। বৃষ্টির একটা ঝাপটা তার মুখে লাগলো। সে জানে কাল সকালে তাকে আবার ভার্সিটিতে যেতে হবে। সবাই যখন অনন্যার বাড়ি এই হামলার খবর নিয়ে কানাকানি করবে, সে তখন সবচেয়ে বেশি অবাক হওয়ার ভান করবে। সে আবার সেই খ্যাত ছেলে হয়ে সবার করুণা করবে, কিন্তু তার মনের ভেতরে তখন জ্বলবে প্রতিশোধের সেই নীল আগুন, যা এই শহরকে এক নতুন দিনের দিকে নিয়ে যাবে। মাফিয়া গডফাদারের আসল পরিচয় এখনো এক দুর্ভেদ্য রহস্য হয়ে গেল। গতরাতের সেই প্রলয়ঙ্কারী ঘটনার পর আজ ভার্সিটির আকার যেন একটু বেশি থমথমে। ক্যাম্পাসে পা রাখতেই সবার মুখে শুধু একটাই আলোচনা, মিস্টার আজাদ চৌধুরীর বাংলোয় অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীদের হামলা। কেউ বলছে ডাকাতি, কেউ বলছে রাজনৈতিক শত্রুতা, কিন্তু আসল সত্যটা সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। নীরব আজ ঠিক সময়ে ভার্সিটিতে এলো। তার পরনের সেই অতি সাধারণ ঢিলে ঢালা শার্ট, চোখে সেই মোটা ফ্রেমের চশমা আর কাঁধে জীর্ণ ব্যাগ। সে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে সাইকেলটা স্ট্যান্ডে রেখে করিডোর দিয়ে হাঁটতে শুরু করল। তার চেহারায় এক বিন্দু দুশ্চিন্তা নিয়েই, যেন গতরাতে সে শান্তিতে ঘুমিয়েছে। করিডোরের মাথায় অনন্যা দাঁড়িয়েছিল তার বন্ধুদের সাথে, কিন্তু আজকের অনন্যাকে চেনা দেয়। তার চোখ মুখ বসা, ঠোঁট কাঁপছে, আর সে বারবার নিজের চারপাশটা দেখছে, যেন কেউ তাকে অন্ধকার থেকে টেনে নিয়ে যাবে। ঠিক সেই সময় নীরব তাদের সামনে দিয়ে যেতে লাগলো। নীরবকে দেখা মাত্রই অনন্যার পুরো শরীর বরফের মতো জমে গেল। তার হৃৎপিণ্ড যেন গলার কাছে চলে এসেছে। কিরে অনন্যা, তুই এইভাবে কাঁপছিস কেন? কাল রাতে তোর বাড়িতে নাকি খুব ঝামেলা হয়েছে শুনলাম, কিন্তু তুই তো বাঘিনী। তুই এসব ছোটখাটো ঝামেলায় ভয় পাওয়ার মেয়ে নস। আর এই দেখ, তোর সে চিরশত্রু খ্যাত নীরব যাচ্ছে। যা, আজকে ওকে একটু ধোলাই দে, মন ভালো হয়ে যাবে। হ্যাঁ অনন্যা, কাল তো তুই ওর সাথে বেশ মাখামাখি করছিলি, আজ কি হলো? নীরবকে দেখে মনে হচ্ছে তুই ভূত দেখছিস। নীরব, এই যে মিস্টার ভিলেজ বয়, দাঁড়াও, দেখছো না অনন্যা তোমার জন্য পথ চেয়ে দাঁড়িয়ে আছে? নীরব থমকে দাঁড়ালো। সে অত্যন্ত নিরীহভাবে অনন্যার দিকে তাকালো। তার চোখে সেই চশমার আড়ালে থাকা স্থিরতা অনন্যাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। অনন্যা যখনই নীরবের চোখের দিকে তাকাচ্ছে, তার মনে পড়ছে সেই অন্ধকার ঘরের দৃশ্য, সেই শীতল কণ্ঠস্বর, আমি সেই গডফাদার। কিন্তু পরক্ষণে তার মস্তিষ্ক সব ঘুরিয়ে ফেলছে। সে শুধু বুঝতে পারছে এই ছেলেটা ভয়ঙ্কর, কিন্তু কেন ভয়ঙ্কর তা সে গুছিয়ে বলতে পারছে না। অনন্যা আপু, আপনি ভালো আছেন তো? কাল রাতে আপনার বাসায় তো অনেক পুলিশ দেখলাম। আমি খুব দুশ্চিন্তায় ছিলাম আপনার জন্য। আপনি কি সুস্থ আছেন? আপনার মুখটা খুব ফ্যাকাশে লাগছে, কিছু কি হয়েছে? না না, তুমি তুমি আমার থেকে দূরে থাকো প্লিজ। আমার সামনে আসবে না। আবির, ওকে সরাও এখান থেকে। ও সাধারণ কেউ না, ও খুব ভয়ঙ্কর।
অনন্যার চিৎকার শুনে চারপাশের সবাই থমকে গেল। আবির আর ফাহাদ একে অপরের মুখের দিকে তাকিয়ে অট্টহাসিতে ফেটে পড়ল। তারা ভাবতেই পারছে না যে এই ভীতু নীরবকে দেখে অনন্যা ভয় পেতে পারে। অনন্যা, তুই কি পাগল হয়ে গেলি নাকি? এই পুতু পুতু টাইপ ছেলেটা ভয়ঙ্কর।